সমবেত হয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর দেবাশিস বিশ্বাস, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, রায়গঞ্জ ইউনিভার্সিটি। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এই 15 দিন বিশেষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষ হিসেবে উদযাপনের নির্দেশ এসেছে এবং আজকে ওনার আত্মবলিদান দিবস। এতটুকু বলে এবার আমরা মূল অনুষ্ঠানে এক এক করে আমরা অনুষ্ঠানের সূচনা করব। প্রথমে আমরা সকলে মিলে সমবেতভাবে বন্দে মাতরম গাই। সকলকে দাঁড়িয়ে এবং ডিসপ্লে হবে সেটা দেখে আমরা অংশগ্রহণ করব। वन्दे मातरं सुजला सुफला मलयज शीतला शस्यश्यामला मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं कोटि 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 तुझे वन्दे मातरम् হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা ধরি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম তুমিরা যশোহরণ ধারি কমলা কমল কল বিহারি বিদ্যা नमामि कमला कतुला सुजला सुफला वन्दे मातरं श्यामला सुस्मिता भूषिता আমরা প্রদীপ প্রজ্বলন করি না, কার্বন এমিশন ঘটাতে পারি। আমরা রানী রাসমণি নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় তার প্রতিকৃতিতে মাল্যার্পণ করি, আর যে জন্যের অনুষ্ঠান তার প্রতিকৃতিতে মাল্যার্পণ করি। এইটিকে বাড়ি সিংহাসন করবো, এটি আমাদের ক্যাম্পাসে লাগানো হবে। তারপরে আমরা অতিথি এবং উপাচার্য মহাশয় অন্যদের অনুরোধ করব তারা বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করবে। হ্যাঁ, রানী রাসমণি
শ্যামপ্রসাদের দিতে একটি কথা বলি, আজকে কিন্তু ওনার প্রয়াস দিবস, আজকে কোনো হাততালি নয়। বলিদান দিবস। ছাত্রছাত্রীরাও কেউ যারা দিতে চাও এসব দাও না, এটাও চুপ করে দাও। এটাও আমরা মাটিই করেছি প্রকৃতির সঙ্গে ধরে রাখার জন্য। বিল হচ্ছে কার্বন এমিশন 0 করতে হবে। আপনি একটু বাড়ি দিচ্ছেন, আসুন রেজিস্টার সাহেব এদিকে আসুন, ওই দিকটাই যেন এখানে দাঁড়ান, দাঁড়িয়ে আমরা সবাই একটু এবার আপনাদের সকলকে অনুরোধ করব, ডিসি স্যার মাননীয় আমাদের ডক্টর দেবাশিস বিশ্বাস মহাশয় এবং রেজিস্ট্রার স্যারকে বলবো যে আপনারা মঞ্চে সহযোগিতা করুন। আরে সাইটেশন দুজন স্টুডেন্ট এসে চার্ট করে বিশিষ্ট অতিথিকে বরণ করার জন্য অনুরোধ করছি। দিদি ওদের দিন, ওদের অভ্যাস করতে দিন, হ্যাঁ ওদের বলে দিন কি করতে হবে। ওরাই করবে, ওরাই করবে, হ্যাঁ ওরাই করবে একদম। আসুন চলটা কোথায় আর একটা টপ না, আমাদের করা হয় না, আমাদের করা হয় না। আমরা এখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ সংগঠিত হইলে আসে। হাততালি নয়, হ্যাঁ আজকে হাততালি নয়, হাততালি নয়। আমরা ফুলের বুকেও কিনি, আমরা এই গাছের টব ধরে নাও। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন আছেন অধ্যাপক রায়, মিলন কুমার রায়। মিলন কুমার রায়। আমি আপনাকে অনুরোধ করবো একটু উত্তরটা পড়ে দাও একটা টপ। উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। নিয়ে যাও আমরা on behalf of the Rani Rashmani Green University, a token of appreciation for I am reading out what the contents of this. Appreciated for your excellent presentation on Dr. Shama Prasad Mukherjee Smarak Praktika 2026, Dr. Devashish Vishwas, Professor, Department of Economics, Raiganj University. On behalf of Professor Abdul Kumar Panda, Vice Chancellor, Rani Rashmani Green University, date is 25 June 2026. I will request our Minister to please award this.
এবার আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের নিমন্ত্রণ রেজিস্ট্রার মিস্টার চিন্ময় চট্টোপাধ্যায়কে অনুরোধ করব স্বাগত ভাষণ প্রদান করার জন্য। শুভ অপরাহ্ন। আজ 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আত্মবলিদান দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উদযাপন উপলক্ষে আজ আমাদের রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে যে স্মারক বক্তৃতা সভার আয়োজন করা হয়েছে, এই সভায় উপস্থিত আছেন প্রফেসর দেবাশিস বিশ্বাস, অর্থনীতি বিভাগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, তার আত্মত্যাগ এবং বিভিন্ন বিষয় আমাদের কাছে অনেক কিছু অজানা আছে, আমাদের জ্ঞান ভাণ্ডারও সেই বিষয়ে পরিপূর্ণ নয়। তো আজকে আমরা এখানে যিনি প্রধান বক্তা, তার কাছ থেকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার অবদান, তার সমস্ত যে কার্যকলাপ, তার যে আত্মত্যাগ, সেই সম্বন্ধে আমরা বিস্তারিত জ্ঞান অর্জন করব। স্যারের আজকে উজ্জ্বল উপস্থিতির জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা স্যারকে জানাই গভীর শ্রদ্ধা এবং স্বাগত। এখানে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর অমিয় কুমার পান্ডা, স্যারকেও আমরা সম্মান জানাই এবং স্যারকে আমরা স্বাগত জানাই। এখানে উপস্থিত আছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিলন কুমার রায়, তাকেও আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং স্বাগত জানাই। আমার সামনে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের আধিকারিকবৃন্দ, বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং নবপ্রজন্মের ছাত্রছাত্রীবৃন্দ, যাদের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ, তার অবদান সম্বন্ধে জানার অনেক কিছু দরকার আছে। আজকে সকলের এই উজ্জ্বল উপস্থিতির জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে আমরা সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত। আমার তার অবদান, আত্মত্যাগ সম্বন্ধে বলার কোনো ধৃষ্টতা আমার নেই, আমার জ্ঞান ভাণ্ডারও অত পরিপূর্ণ নয়। তবু স্বাগত ভাষণে যতটুকু আমার মনে পড়ছে আমি দু চার কথা একটু আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালে জন্মগ্রহণ করেছিলেন 6ই জুলাই। 1953 সালে 23শে জুন তার আত্মবলিদান হয় এবং আজই হচ্ছে 23শে জুন। সেই হিসাবে আজকে আমাদের এই স্মারক বক্তৃতা সভার আয়োজন করা হয়েছে। তিনি ছিলেন আমাদের ভারতের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার এবং রাজনীতিবিদ। তিনি স্বাধীন ভারতের অখণ্ডতা রক্ষা, পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা, ভারতের শিল্পায়নের ভিত্তি স্থাপন এবং ভারতীয় যে জনসংঘ তার প্রতিষ্ঠা, এই ব্যাপারে তার অবদান অনস্বীকার্য। তার যে সমস্ত অবদানগুলি আছে তার মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা। এটা আমরা জানি সকলেই। 1947 সালের 20শে জুন আমাদের বঙ্গীয় সভায় বাংলা বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই দিনই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন এমএলএ বঙ্গীয় আইনসভায় পশ্চিমবঙ্গ রাজ্য যাতে ভারতের অন্তর্ভুক্ত হয় সেই পক্ষে ভোট দিয়েছিলেন এবং সেদিন পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল। আজকে সেই কারণে আমরা পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত আজকে হয়েছে। সুতরাং এখানে তার অবদান অনস্বীকার্য। 2 নম্বর, প্রথম ভারতীয় শিল্পমন্ত্রী হিসাবে তার অবদান। ভারত স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহেরুর যে প্রথম মন্ত্রিসভা গঠিত হয়েছিল, তিনি ছিলেন ভারতের
প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী। তিনি ভারতের শিল্পায়নের ভিত্তি স্থাপন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, দামোদর ভ্যালি কর্পোরেশন, সিন্ধ্রি ফার্টিলাইজার স্থাপনে তার ভূমিকা এবং অবদান অনস্বীকার্য। 3 নম্বর, জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত রাখা। জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত রাখার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি 370 নম্বর ধারা প্রয়োগের বিরোধিতা করেছেন এবং একই দেশে 2 বিধান, 2 আইন, 2 নিশান চলবে না, এই স্লোগান তুলে তিনি আজীবন আন্দোলন করে গেছেন। সর্বশেষে শিক্ষা ক্ষেত্রে তিনি রাজনীতিতে প্রবেশ করার আগে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনি ভারতীয় শিক্ষা ক্ষেত্রের প্রসার ও আধুনিকীকরণের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এবং চেষ্টা করে গেছেন এবং পরবর্তীকালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং এই কটি আমার জানা। এছাড়াও আরো তার অনেক আত্মত্যাগ, অনেক আত্মবলিদান আছে, তার অনেক এই সম্বন্ধে আমাদের জানা আছে। এইগুলো আমার আজকে আমাদের যিনি প্রধান বক্তা, আমরা অধ্যাপক দেবাশিস বিশ্বাসের কাছ থেকে, তার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব। আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতিতে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা সভা সাফল্যমণ্ডিত হবে এই আশা রেখে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এবার আমি আমাদের মাননীয় উপাচার্য মহাশয়কে অনুরোধ করব ওনার ভাষণ প্রদানের জন্য। অধ্যাপক দেবাশিস বিশ্বাস, আমার পরম শ্রদ্ধেয় বাবু অধ্যাপক নীলম রায়, আমাদের নিবন্ধক মশাই, আমাদের আধিকারিক বৃন্দ, শিক্ষক ও শিক্ষাকর্মীরা এবং আমার সন্তান সম ছাত্রছাত্রী, আমি মৈত্রেয় উপনিষদের একটি শ্লোক উদ্ধৃত করতে চাই আপনাদের সামনে। অসংশয়বতাং মুক্তি সংশয়বিষ্টেষু ন মুক্তি জন্ম জন্মান্তে তস্মাদি শাসনাম। অর্থাৎ এটি মৈত্রেয়ী উপনিষদের 2.16 শ্লোক। কথাটি কি অর্থ? যিনি সংশয় রহিত, যিনি মুক্তিপ্রাপ্ত হয়ে থাকেন, তথা যার সংশয় রয়েছে সে বহু জন্মে জন্মান্তরেও মুক্তিপ্রাপ্ত হয়। এই জন্য গুরু বাক্য ও শাস্ত্রে পূর্ণ বিশ্বাস রাখা উচিত। কথাটি কেন বললাম? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে আমাদের অনেক সংশয়, অনেক অজ্ঞতা এখনো রয়ে গেছে। তার কারণ আমরা পশ্চিমবঙ্গ দিবস যেদিন উদযাপন করলাম সেদিন আমি আমার বক্তব্যে বলেওছি যে আসলে আমাদের ইতিহাস তো আমাদের দ্বারা লেখা হয়নি, লেখা হয়েছিল আমাদের শাসকদের দ্বারা। শাসক প্রজাকুলকে কখনোই উৎকৃষ্ট বলে মনে করে। তারপরে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভিন্ন মতাদর্শের লোকেদের একটি অলিখিত এজেন্ডা ছিল। তারা যে সত্য রচিবে তুমি, যেটা সার সত্য, তাকে খুব সুকৌশলে এড়িয়ে যাও। আমি উপনিষদের ওই মৈত্রেয় উপনিষদের এই শ্লোকটি উচ্চারণ করলাম একটি নির্দিষ্ট কারণে। আমাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে যে সংশয়, যে অজ্ঞতা রয়েছে,
তার নিরসন করবেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, বিজি পারসন অলওয়েজ ফাইন্ডস টাইম। আমি অধ্যাপক বিশ্বাসকে, আপনারা বিশ্বাস করবেন না, তবুও বিশ্বাস বাবুর সম্বন্ধে একটি কথা বলি। কালকে গতকাল সকালবেলা আমি বললাম, আসলে উনি বলি স্নেহ সততই নিম্নগামী, আমি ওনার স্নেহ ভাজন বলে আমি বললাম, দাদা বলেই বলি, দাদা আমাদের তো কাল থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষ শুরু হচ্ছে, ওরকমভাবে কি সম্ভব হবে? আজকে যদি আমি তুমি বলি, মার্জন করবেন, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, তুমি কি কালকে আসতে পারবে? ভেবে দেখুন, রায়গঞ্জ থেকে উনি সঙ্গে সঙ্গে বন্দে ভারতের টিকিট কেটেছেন, কেটে বলেছেন আমি যাচ্ছি। এটা আমাদের পরম পাওয়া। এই কারণেই তো আমরা বেঁচে থাকি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। শ্যামাপ্রসাদ মুখার্জি কেমন ছিলেন সে নিয়ে তো আমাদের আলোচনা হবে। আমরা আসলে একটা পরম্পরা বজায় রাখি তো। আমাদের যেমন রানী রাসমণির সারা বক্তৃতায় যিনি সভামুখ্য হবেন তিনি পরবর্তী বক্তা হবেন, সারা বক্তৃতা করেন। এবারে যেমন সভামুখ্য ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অয়ন ভট্টাচার্য, বক্তব্য রেখেছিলেন, সারা বক্তৃতা দিয়েছিলেন আমাদের রাজীব শ্রাবণ হোসেন। আগামী রানী রাসমণির সারা বক্তৃতা দেবেন অধ্যাপক অয়ন ভট্টাচার্য। তেমনি এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পক্ষ চলছে, আমি আবার খুব আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা এবং তার নিয়ে পর্যালোচনা করা, লেখা নিয়ে পর্যালোচনা করার আবেদন রেখেছিলাম আরেকজন মানুষকে, যাকে সাধারণত আমরা দ্বিমাত্রিক অবস্থানে দূরদর্শনে দেখি। তিনি হচ্ছেন দেবজিৎ সরকার বসু। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আগামী 30 তারিখে তিনি আসবেন। তারই দেওয়া মানে ফেসবুকের ওয়াল থেকে একটি পোস্ট আজকে আমি সকালে পেয়েছি, সেখান থেকেই বলি মানুষটি কেমন ছিলেন, তার কাজকর্ম কেমন ছিল সে তো বলবেন দেবাশিস বাবু। আমি শুধু বলবো তার বলিদান দিবসে 23শে জুন 1953 আনন্দবাজার পত্রিকায় কি খবরটা ছাপা হয়েছে, তাহলে সেই মানুষটি সম্বন্ধে জানা যাবে। 23শে জুন 1953 ঝরে পড়ল এক নক্ষত্র। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা। কি ঘটল? ইয়ার পর সংবাদপত্রগুলির বিশেষ প্রভাতী সংস্করণ মারফত কলিকাতার সমস্ত জনসাধারণ এই নিদারুণ সংবাদ জানিতে পারে। সঙ্গে সঙ্গে কলিকাতার সকল কাজ যেন স্তব্ধ হইয়া যায়, কাউকেও বলিতে হয় না। যাহারা সারাদিনের প্রত্যাশায় সবে বিপণী সাজাইয়াছে তাহারা উহা বন্ধ করিয়া দেয়, এবং যাহারা বিপণী খুলিতে যাইতেছে তাহারা তাহা অবরুদ্ধ করিয়া ডক্টর মুখোপাধ্যায়ের বাসভবনের দিকে যাইতে হয়। তাদের প্রিয়তম নেতা বাংলার গোলাল কাশ্মীর নির্বাসনকালে মারা গিয়েছে। তিনি এই বাসভবনে জাগ্রত জীবনে আর ফিরিয়া আসিবেন না, এরা জানিয়া শোকে আন্তরিক উৎকণ্ঠায় লোক এখানে আসিতে লাগে। আরো কথা অনেক আছে। অফিস আদালত সবকিছু বন্ধ হইয়া গেল। প্রমোদ অনুষ্ঠান ভবনগুলি সারাদিনের জন্য রুদ্ধ হইয়া যায়। সারা কলকাতা এক গভীর শোকর ছায়ায় নিমজ্জিত হয়। কি সমাপতন! সেদিন আকাশে একবার রোদ ওঠে, সূর্য সারাদিন মেঘাচ্ছন্ন ছিল, প্রকৃতিও যেন আছে। ডক্টর মুখোপাধ্যায়ের বাসভবনে অনেক বিশিষ্ট ব্যক্তি, বয়স্ক বিশিষ্ট ব্যক্তিও উচ্চস্বরে কাঁদছেন। অপরিচিত ব্যক্তির চোখে অবিরাম অশ্রু। কেমন করে জনসাধারণের চিত্তে ডক্টর শ্যামাপ্রসাদ এমন আসন প্রতিষ্ঠা করেছেন? আসুন সেটা আমরা শুনবো ডক্টর দেবাশিস বিশ্বাসের।
আর একটি কথা আমি একটু সূত্র ধরিয়ে দিতে চাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই আমি বলবো কোট আনকোট আনন্যাচারাল ডেথ এ নিয়ে যে দুজন সব থেকে সরব হয়েছে তারা হচ্ছে হিন্দু মহাসভার নেতা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, তিনি এই বিতর্ক সভার আহ্বায়ক ছিলেন। আর একজন কেউ নন যিনি রাজনৈতিক মতাদর্শে শ্যামাপ্রসাদের ভিন্ন মেরুতে অবস্থান করতেন, ডক্টর মেঘনাথ শাহ। সুতরাং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেমন মানুষ ছিলেন সে কথা বলতে যাওয়া আমার পক্ষে কষ্ট। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস মশাইয়ের কাছে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আপনার বহুমূল্য সময় ব্যয় করে এরকম বিজি শিডিউল সত্ত্বেও আপনি আমাদের আহ্বানের সাথে দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পক্ষে সূচনা আপনার বক্তব্যের মধ্য দিয়ে আসুন। ডক্টর দেবাশিস বিশ্বাস তিনি উত্তরবঙ্গের মানুষ, পুরো উত্তরবঙ্গ জুড়েই, সারা বাংলা জুড়েই তার বিস্তৃতি, কিন্তু তিনি উত্তরবঙ্গের মানুষ। প্রায় এক দশকেরও আগে, প্রায় 1.5 দশক আগে ওনার সাথে আমার আলাপ। উনি প্রথম দিনই আমাকে একটা অদ্ভুত ভাবে ভাতৃ স্নেহে জড়িয়ে ধরেছেন। আমি সেই দিনটি এখনো মনে আছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি প্রাক্তনী, MA, MPhil, LLB, PhD। সুতরাং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি, যদি কোনো আইনি সহায়তার দরকার হয়, আমরা আসলে ওই মানে সংস্কৃতে বলি রথ দর্শনম কদলী বিক্রিবরম চ, রথ একটা করা আছে। আমরা সেই বিবিধ কারণে আমরা দেবাশিস বাবুকে গেছি এবং আমরা নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস দেবাশিস বাবু আমরা বিপদে পড়লে, আমার ছেলে মেয়েরা বিপদে পড়লে আইনি সহায়তা অধিগ্রহণ করবে। আমরা আর বক্তা এবং শ্রোতার মাঝে ব্যবধান হব না, আমরা এখন শ্রোতার আসনে চলে যাব। আমি দেবাশিস বাবুকে অনুরোধ করবো আমার বক্তব্য পেশ করতে। দেবাশিস বাবু। আমরা শ্রোতাদের আসনে চলে যাব। আমরা ছোট ঘর, আমরা অমায়িক। আমি চেক করিনি, চেক করে রাখা। আচ্ছা, আমি সম্মানীয় উপাচার্যের যে তাকে যথাযথ সম্মান এবং সম্মানীয় রেজিস্ট্রার শ্রী চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় ফাইন্যান্স অফিসার শ্রী বর্ধন, শ্রীজীব বর্ধন, অন্যান্য অফিসিয়ালস, স্নেহের ছেলেমেয়েরা, আমি একটা জিনিস খুব ভালো মতো জানি। আজকে একদম সরাসরি কথায় চলে যাই, কারণ শ্রদ্ধার নামে অর্পণ করেছে, পুষ্পদান করা হয়েছে, মাল্যদান করা হয়েছে, বাড়ি দান করা হয়েছে। তো নতুন করে শ্রদ্ধার ভাব আঙ্গিকে যাচ্ছে, আমি সরাসরি কাজের ব্যাপারে আসি। সেটা হচ্ছে আমাকে খুব স্পষ্টভাবে, আমি মহামান্য স্যারেদের জন্য, বিশেষ করে পান্ডা স্যার যেরকম করলেন, আসলে যিনি ভালো হন তিনি গোটা জগৎ আপ ভালা তো জগৎ ভালা। তো পান্ডা স্যার, আমি তোমাদের ভাইস চ্যান্সেলর দ্বারা খুব লাকি, আমাদেরকে ভাইস চ্যান্সেলরকে পেয়েছিল, তিনি জগতের কখনো কিছু খারাপ করতে পারেন। তো সুতরাং আমার মতো একটা মানে কি বলবো, এরকম মোটা সোটা একটা এরকম দেখতে লোককে ওনার ভালো লাগে, তো সেটা আমার কাছে খুব বড় পাওনা। তোমাদের কাছে সেটা নাও হতে পারে, তাই না? আমি তোমাদেরকে একটা খোলাখুলি প্রশ্ন জিজ্ঞেস করলাম, খোলাখুলি উত্তর দেবে, ভাববে না। আর উত্তর না দিলে পরে আমি প্রশ্ন দেবো। কতক্ষণ বলার জন্য তোমরা অ্যালাউ করছো? তোমাদের সময় না না, ভদ্রতা করবে না।
কেটে ভদ্রতা করবেন না। আর 1 ঘন্টা আমি নেব না, আশা করছি। ঠিক আছে, এটা কি সবার মত নাকি ও শিখিয়ে দেওয়া হয়েছে? না না স্যার ওটার ওই কানেকশনটা পাবো। ঠিক আছে, নয় স্যার আপনি ওই এটা নিয়ে এটা ব্লুটুথটা লাগিয়ে আচ্ছা ঠিক আছে, দরকার নেই, এটা চলে যাবে। আমি আপনি কি শুনতে পাচ্ছেন তোমরা সবাই? আপনারা পাচ্ছেন শুনতে? হ্যাঁ স্যার প্রেজেন্টেশন একটা খুব সূক্ষ্ম জায়গা প্রফেসর পান্ডা ছুঁয়ে গেলেন। এই যে সূক্ষ্ম গলিটা আমি করলেন, এটার মধ্যে অনেকটা বুমরা স্টাইলে গলিম ছিল আর কি। মানে সুইংটা দেখতে মনে হচ্ছিল যে হয়তো ওটা আউটসুইং হবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ইনসুইং হয়ে গেছে। তো আমার মতো ব্যাটসম্যানের পক্ষে এটা খেলা খুব মুশকিল। একটা কথা তোমাদের বলি সবাইকে, যে আমার প্রস্তুতিটা আমি মোটামুটি তোমাদের জন্যই করেছিলাম। বিভিন্ন বিদগ্ধজন এবং স্যারেদের যদি খারাপ লাগে তো আমি তার জন্য অগ্রিম মার্জনা চেয়ে নিচ্ছি। তোমরা কারা কারা আমির খানের ভক্ত? হাত তোলো তো। একজন মাত্র ভক্ত আমির খানের, এত দুর্দশা হয়েছে? আমি খুব ভক্ত আমির খানের। আমির খানের একটা ছবি লাগান বলে, তোমরা দেখেছিলে তো? ভালো লেগেছিল? ওরা আমির খান মানে কোন আমির খান ওরা ভুলিয়ে ফেলেছে। না না, বলেনি। না না, সবাই একটা আমির খান। আরে এরা গায়ক আমির খানের নাম শুনে থাকলে আমি তার সঙ্গে বাজি না না, লড়ছি। সেই জন্যই আমি বলছিলাম ওরা ভেবে ফেলেছে। গায়ক আমির খানের কেউ নাম শুননি, তুমি জিজ্ঞেস করো। আমি সেটাই ভেবেছি। একজন অত শুনেছে। আমি সেটাই ভেবেছি। তো আমির খানের ললিত যেমন সুমনের গান আছে। তোমাদের কথোপকথন শুরু করা যায়, তোমাদের কিন্তু মাঝে মাঝে বিরক্ত করবো, চুপচাপ বসে থাকতে দেবো না। মিটিমিটি করে হাসবে, পাশাপাশি দুটো এটা সম্ভব না। শুনতে হবে আর বলতে হবে। আমির খান একটা ছবি খুব বিখ্যাত, লাগান, অনেকদিন আগের ছবি, খুব সম্ভবত যদি ভুল না করি 2001 সব হবে বোঝা। লাগান একটা কাল্পনিক গল্প। লাগান মানে তোমরা জানো কর, একটা কর চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশরা। সেই কাল্পনিক রাজ্যে ব্রিটিশদের একটা অদ্ভুত কন্ডিশন ছিল যে আমাদের খেলায় তোমরা যদি জিততে পারো তাহলে আমরা তোমাদের কর মকুব করে দেবো। এটা সম্ভব না, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল ভুবন নামে সেই যুবক। সেবারের অস্কার প্রতিযোগিতায় ওই ছবিটি যায় এবং আমরা স্যান্ডউইচ ছিলাম যে এবারের অস্কার লাগানে নিয়ে আসবে। আশুতোষ গোয়ারিকারের লাগান, আমির খানের লাগান এবার অস্কার পাচ্ছে, কিন্তু অস্কার হেরে যায় আমির খানের লাগান। কেন বলো তো? কারণ সেই সময় একটা এমন ছবি এলো যে ছবিটার সামনে লাগান কেন সেই সময় অন্য কোনো ছবিকে ধারে কাছে রাখা যাবে না। সেই ছবিটার নাম ছিল নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ডটার কথা আমি কেন বললাম? নো ম্যানস ল্যান্ডের কথাটা খুব সংক্ষেপে বললে তোমাকে এইটুকু গল্পটা, কি যদি তোমাদের কারো কখনো আগ্রহ জাগে, তোমাদের কাছে তো হাতে আসি অস্ত্র, একটু আমি তোমাদের কাছে স্যাক্রিফাইস চাইছি। একটা রিল দেখবে না বা দুটো রিল দেখবে না কিংবা বানাবে না, একবার নো ম্যানস ল্যান্ড। আজকালকার বাচ্চারা কেমন করে ছবি দেখে সেটা বেশি স্যার জানেন না, কিন্তু আমি জানি। পুরো ছবিটা দেখে না, এরকম স্পিডে যায়, যে জায়গায় ভালো লাগলো, যে ফ্রেম ভালো লাগলো ওইটুকু দেখলো, হয়ে গেল। আর কিছু ক্ষেত্রে আলাদা। নো ম্যানস ল্যান্ড ছবিটা কেন গুরুত্বপূর্ণ, কেন এই আজকের বক্তব্যের সঙ্গে আসছে? নো ম্যানস ল্যান্ডে হচ্ছে গিয়ে সার্বিয়া, বসনিয়া, হার্জেগোভিনা বলে দুটো দেশ ছিল। সেই দুটো দেশের মাঝখানে একজন সৈনিক সে একটা মাইনের উপরে পা দিয়ে ফেলে। মাইন কিভাবে কাজ করে তোমরা জানো তো? এখানে কেমিস্ট্রি আছে তো লোকে, আমি শুনলাম ছাত্ররা। মাইন কিভাবে কাজ করে? মাইনে একটা মাটিতে পাতা থাকে। পৃথিবীতে এই মাইন বিরোধী অনেক আন্দোলন, মাইনে হাত পা হারিয়ে অঙ্গহানি হয়েছে, তাদের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়। এখন মাইন প্রায় নিষিদ্ধ হয়ে গেছে। মাইনে কি হয়? মাইনে বিস্ফোরকটা মাটির নিচে থাকে, আর ওপরে এক ঢাকা দেওয়া থাকে, একটা ভালো পিন থাকে। একটা মানুষের পা যখন ওটার উপরে পড়ে তখন এই পিনটা দিয়ে নিচে একটা ওটা প্রথমবার খুলে যায়।
খুলে গিয়ে যদি পাটা যখনই তুলবে সেখান থেকে ওজনটা সরে যাবে, তখন সেটাকে স্ট্রাইক করবে, যে বিস্ফোরক কোথায় যে জায়গাটা আছে ওখানে গিয়ে ট্রিগারটা গিয়ে, অর্থাৎ তুমি পা দিলে শব্দ হলো, যে যারা অভিজ্ঞ সৈনিক হন তারা সেই শব্দটা জানেন, কারণ তারা নিজেরাও তো পোতে। সৈনিকের চেয়ে ভালো গুলির শব্দ আর কে জানতে পারে বল? তো যে মুহূর্তে ওই আওয়াজ হয় তিনি বুঝে যান যে আবার আমার জীবন শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে খুব ভয়ঙ্কর। এটাই নাছোড়বান্দা সৈনিকের গল্প। সেই নাছোড়বান্দা সৈনিক যে মুহূর্তে শব্দটা পেল, সে সেখান থেকে আর উঠলো না, একদম একই জায়গায় দাঁড়িয়ে থাকলো। এবার তার সহকর্মীরা ছুটোছুটি করে লাগালো কি করে তাকে উদ্ধার করা যায়। তারপরে গল্পটা তোমরা দেখে নেবে, সেই আদৌ তাকে উদ্ধার করা গেছিল কিনা। সেটা একটা স্যাটায়ার। আজকের দিনে তোমার মনে হবে যে 2001 সালের ছবি, আজকে 2026 সাল, আমি নাম নিচ্ছি, মানে 25 বছর, তোমাদের হয়তো অনেকের জন্ম হয়নি, সবার জন্ম হয়েছিল। সেই ছবিটা যদি তোমরা কখনো দেখো, তাহলে দেখবে যে একটা মানুষের জীবন বাঁচানো রাষ্ট্রের কাজ হচ্ছে না। রাষ্ট্র কি হচ্ছে, যে দুই রাষ্ট্রের মধ্যে লড়াই হচ্ছে, কারণ ও যেখানটায় মাইনটা পোতা ছিল সেটা কারো ভূমি ছিল না, নো ম্যানস ল্যান্ড, না বসনিয়া না হার্জেগোভিনা, কারো কিছু না, না সার্বিয়া। তো সার্বিয়ান ভেন্ট ছিল তোমরা গুগল করে নিও। এবার আস্তে আস্তে সেই সৈনিক ক্লান্ত হয়ে গেল, তাকে খাবার দেওয়া হচ্ছে, গ্লুকোজ দেওয়া হচ্ছে, যেরকম করা হয় আর কি, কুয়োয় পড়ে গেলে। কিন্তু একবার কেউ তাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ নিয়োগটা করছে না, আত্মনিয়োগ করছে না, ফলো হচ্ছে, চেষ্টা হচ্ছে। তারপর দেখা গেল বিবিসি চলে আসলো, বড় বড় সিএনএন ক্যামেরা চলে আসলো, দেশে সব লাইভ টেলিকাস্ট শুরু করলো। লাইভ টেলিকাস্ট হতে হতে টেলিকাস্টারও ক্লান্ত হয়ে গেল, দর্শকরাও ক্লান্ত হয়ে গেল, কিন্তু সেই মানুষটিকে সেখান থেকে সরানো গেল। এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডের কাহিনী, যেসব তীব্র স্যাটায়ার। দেখলে পরে নিজের উপরে ঘৃণা হবে, সিস্টেমের উপর ঘৃণা তৈরি হবে, কিন্তু সেটা হওয়া দরকার, জানা দরকার। এই নোম্যান্স ল্যান্ড কেন বললাম, যে পৃথিবীর প্রত্যেক মানুষের তার নিজস্ব ভূমি থাকে। শ্যামাপ্রসাদকে কেন আমরা মনে রাখবো? কারণ শ্যামাপ্রসাদ হিন্দুদের জন্য একটা হোমল্যান্ডের কথা বলেছিল। একটা সময় ছিল যে হিন্দু মুসলিম শব্দে উচ্চারণ করা যাবে না। তুমি যদি আমার চোখের দিকে তাকাও, তোমরা এখনো, তোমাদের জীবন অনেক বাকি আছে, তোমাদের মধ্যে এখনো অনেক সারল্য আছে। তো আমার চোখের মধ্যে, আমার অন্তরের মধ্যে তুমি কোনো মুসলিম বিদ্বেষ দেখতে পাবে না। হিন্দু হিসাবে অস্মিতা হয়তো আমার আছে, সেটা মুসলিম হিসাবেও কারো একদিন থাকা। আমার অনেক বন্ধু আছে, তাদের মধ্যে থাকা উচিত বলে। কিন্তু সত্য যে কঠিন, সত্যের ভালোবাসিলাম, সত্যের পথে চলা খুব মুশকিল। রামচন্দ্রকে আমরা কেন পুজো করি এখন? তার কারণ প্রতিশ্রুতি পালন করার জন্য সন্তান যে আত্মত্যাগ করেছে, তারই পুজো আমরা করে যাই। যেটা হয়তো আমরা ব্যক্তিগত জীবনে করে উঠতে পারি না, কিন্তু করতে চাই। আমার মনের মধ্যে সেই সন্তান হয়তো করতে চায়, তার পিতৃদেবের জন্য, তার মায়ের জন্য, কিংবা তার দাদার জন্য, তার দিদির জন্য। সেই রামচন্দ্রকে আমরা পুজো করি। হযরত মুহাম্মদকে আমরা মনে রাখি ত্যাগের জন্য। আজকে আমরা যখন ঈদ পালন করি, সেটা ত্যাগের জন্যই করা হয়, ভোগের জন্য করা হয় না। তারপরে সময়কালে কি দাঁড়িয়েছে সেটা অন্য কথা। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে সূক্ষ্মতর জায়গাটা কোথায়? যেটা বললাম, উনি হোমল্যান্ড চেয়েছিলেন। তাহলে হোমল্যান্ড চাওয়া কি অন্যায়? হঠাৎ উনি হোমল্যান্ড চাইতে গেলেন কেন? সেই ইতিহাসটা আমাদেরকে খুব সংগোপনে, খুব পরিকল্পিত ভাবে আটকে রাখা হয়েছে। আমি শুরু করি শ্যামাপ্রসাদের মৃত্যু দিয়ে। যে মৃত্যুর কথা উপাচার্য প্রফেসর অমিয় পান্ডা বললেন, যে তার মৃত্যুতে আনন্দবাজার কি লিখেছিল, কত শোক হয়েছিল, সেটা লিখেছিল। সেখান থেকে শুরু করবো নাকি আরেকটা প্রশ্নের, আরেকটা সংশয় থেকে যাব? সেটা হচ্ছে গিয়ে যে বিধানসভায় যে ভোটে, গণভোটে আলাদা পশ্চিমবঙ্গ তৈরি হয়, ওয়েস্টার্ন প্রভিন্স বলা হয়েছিল, লেখা হয়েছিল সে সময় কাগজে। এই ওয়েস্টার্ন প্রভিন্স হওয়ার পক্ষে ভোট পড়েছিল 58, আর বিপক্ষে পড়েছিল 21। সেখানে যাব না তার
গোয়ানে যাব, আমি একটু দ্বিধার মধ্যে আছি। তো লেট আস গো টু that pathetic time, সেই কষ্টকর সময়, যে সময় হয়তো আমরা আজও বয়ে নিয়ে চলছি। কিছু সত্য মানা যায় না। আমাদের যে পরিবার ছিল, আমি ছোটবেলায় বড় হয়েছি, আমার বাবা আমাকে পেটালে আমার জ্যাঠামশাই আদর করতেন, জেঠিমা আদর করতেন, আবার জেঠিমা বকে করে আমার কাকিমা আমাকে কোলে করে নিয়ে সান্ত্বনা দিতেন। তো এই যে পরিবারটা, সেই পরিবারটা নেই, আর ফিরেও পাওয়া যাবে না। কোথায় যে গেল সেই বাকিটা বলে আক্ষেপ করে কোনো লাভ নেই। বাস্তব হচ্ছে এখন আমাদের পরিবারগুলোতে কাকিমা, জেঠিমা, পিসিমা, এই সম্পর্কগুলো প্রায় আমরা হারাতে বসেছি। তবু আমাদের বাঁচতে হবে, বাঁচাটা তো সত্য। কি কারণে দেশ ভাগ হলো? ভারতবর্ষ কি আলাদা দেশ চেয়েছিল? ভারতবর্ষের বেশি সংখ্যক মানুষ কি চেয়েছিলেন? ইতিহাস বড় নির্মম, ইতিহাস বড় নিষ্ক্রিয়। ইতিহাসের কোনো দায় নেই, ইতিহাসের কোনো ইমোশন নেই, ইতিহাস খালি লিখে যায়। ইতিহাস খালি লিখে যায়। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করলে কথা কাও অনাদি অতীত, কেন অনন্ত রাতে, কেন বসেছে এরম, কথা কেন নাই? কারণ কথা তো যদি অতীত বইতে আরম্ভ করে, অনেকের পক্ষে সেটা নেওয়া যায়। এই যে আমি একটু বসে বলবো, আবার একটা আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, আপনি বসে বলুন। ধন্যবাদ। এই কতক্ষণ হলো যে সময় মারছে, বলে দেবে কিন্তু আমাকে 1 ঘন্টার মধ্যে, তারপরে ছেড়ে দিতে হবে। তো এই যে ভাঙাটা হলো, কেন ভাঙা হলো, কবে থেকে ভাঙা হলো, সেইটা যদি আমরা দেখি ঘটনা পরম্পরা, সেটা শুরু করলে পরে এই যে আমি যেমন ধরো আমার জন্ম হয়েছিল বরিশালে, আর আমি থাকি এখন রায়গঞ্জে। তো বরিশাল থেকে আমার বাবার জন্ম হয়েছিল বাগেরহাটে, কাছে উমাজুরি বলে। তো উমাজুরি ওখানে বরিশাল থেকে ওখানে তার পাশে বাগেরহাটে মধুমতি নদী আছে, সেখান থেকে আমরা সাইকেল করলাম, ঘুরতে দূরত্বটা ভেবে দেখো, তখন যোগাযোগ ব্যবস্থা বেশি ছিল না, না ট্রেন, না এত মোবাইল, না কিছু। কয়েকটা লোক ওখান থেকে তাদের নিজস্ব বাড়ি, পুকুর মরাই, সবজি বাগান, যমুনা ডুবে শাড়ি, তার মধ্যেই তো বাড়ি। নীলময় চক্রবর্তী লিখে গেছে। তো সেই পুকুর, সেই মরাই, সেই সবজি বাগান, নিজের হাতে পোতা গাছ, হিজল গাছ, জাম গাছ, এগুলো ছেড়ে সবগুলো মানুষ উদ্ভ্রান্তের মতো এক বস্ত্রে শুধুমাত্র তাদের বাড়ির সাধগ্রাম শিলাটিকে কোন মতে মুড়িয়ে নিয়ে, আর কোনো টাকা পয়সা না নিয়ে, জল কাদা মাটি ভেঙে তারা খেতে প্রথমে বন্যা, তারপর সেখান থেকে কোন একটা ক্যাম্প, আবার নতুন একটা ক্যাম্প, আবার কলকাতায় একটা রিফিউজি ক্যাম্প, তারপর দিকে যেদিকে মানে ছড়িয়ে যাও করতে করতে আমার বাবাকে জলপাইগুড়িতে সেটেল করেন। এখন আমার পরিচয় জলপাইগুড়ির লোক, স্যার পরিচয় করেছেন উত্তরবঙ্গের লোক। কিন্তু যদি তোমরা আমার জন্ম দেখো, তাহলে কিন্তু উত্তরবঙ্গের লোক। বরিশাল কি উত্তরবঙ্গে পড়ে? খুলনা কি উত্তরবঙ্গে পড়ে? আমাকে কেন যেতে হয়েছিল? সে যাওয়ায় আমার কতটা ভাব ছিল, আমার কতটা ইচ্ছে ছিল, সেই ডিসিশন কি আমি নিতে পেরেছিলাম? তুমি কেমিস্ট্রি পড়বে না এনভায়রনমেন্টাল ইকোনমিক্স পড়বে, সেই সিদ্ধান্ত তুমি নিতে পারো। তুমি আইফোন নেবে, তোমার কাছে টাকা থাকলে পরে, নাকি স্যামসাং এ যাবে, নাকি ফোল্ডেবল ফোন নেবে, সেই ডিসিশন তুমি নিতে পারো। তোমার বন্ধু কি হবে, কাকে ছেড়ে দেবে, সেটা তুমি নিতে পারো। কিন্তু এই সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। আমাদের জীবন, আমাদের বেড়ে ওঠা, আমাদের বেঁচে থাকা, সেগুলো সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। কারা নিয়েছিল? যারা দেশ ভাগ করেছিল। দেশ ভাগ কারা করেছিলেন বলো? কারা করেছিলেন? তোমরা কাদের নাম জানো? দেশ ভাগ করেছিলেন মূলত দুটো দলের মধ্যে সংঘাত হয়। দেশ ভাগ করেছিলেন ব্রিটিশরা, দেশ ভাগ করেছিলেন ব্রিটিশরা।
কিছু করতে হবে? না 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 না। এই পাওয়ার পয়েন্টের সুইচটা অফ করে রাখবো, বোর্ডের সুইচটা, ব্যাস এইটুকুই করবো। ওখানে না, ওই যে বোর্ডে হ্যাঁ ব্যাস কারেন্ট এলে আবার দেশভাগ করার পেছনে কারণটা কি? দেশভাগ করার পেছনে কারণটা কি? ইতিহাস বইতে অনেক কিছু লেখা আছে। আমি তোমাদেরকে অনুরোধ করব, বিবিসি আর্কাইভে যাবে, ইউটিউবে আছে, দেখে নেবে। আমি শোনাতে পারতাম কিন্তু সময় লাগবে, আমি বলে দিচ্ছি। এবং আমি আবার একটা কথা বলছি, আমাকে অন্ধভাবে বিশ্বাস করবে না, কারণ আমি চেষ্টা করবো যতটা নৈর্ব্যক্তিক ভাবে বলা, অবজেক্টিভ হয়ে বলা। তবুও হয়তো আমার বায়াস থাকতে পারে, গলার মধ্যে কোনো দিকে একটা দিকে ঝোঁক থাকতে পারে। তো তোমরা যখন সাইকেল চালাও, সাইকেল তাল ফেলে সেটাকে ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নেবে, কিন্তু শুনবে। দেশভাগ করেছিল ব্রিটিশরা, আমরা জানি কেন করেছিল। মহাত্মা গান্ধীর আন্দোলন, ভারত ছাড় আন্দোলন বা অন্যান্য আন্দোলনের জন্য, আমাদের স্বাধীনতা দিয়েছিলেন। এবার আমি ফিরে যাচ্ছি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি, তিনি চার্চিল চলে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হন, যার সময় আমরা আমাদের এই কুখ্যাত বাটোয়ারা এবং দেশভাগ হয়, নইলে হয়তো অখণ্ড ভারত থাকলেও থাকতে পারত। সেই ক্লেমেন্ট অ্যাটলিকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনারা কি এই মহাত্মা গান্ধীর আন্দোলনের জন্য ছেড়ে দিয়েছিলেন? তো ক্লেমেন্ট অ্যাটলি বলছি, মহাত্মা গান্ধীর আন্দোলনের জন্য ছাড়লে তো আমরা 42 থাকতো, 37 শব্দ ওয়েট করলাম না। ঠিক এক্স্যাক্টলি এই কথা বলেছেন না, তার বক্তব্যের আমি সারবিন্দু বলছি। আমি যেহেতু স্মৃতির থেকে বলছি, সেজন্য আমার কথায় হয়তো অন্য কিছু থাকতে পারে, মূল সারাংশ বলছি। উনি বলেছিলেন যে এই সুবিশাল দেশ ভারতবর্ষ, সেখানে যখন আমরা দেখলাম এটাকে শাসন আমরা যে করেছি, কজন ব্রিটিশ সেনানী ছিল তোমরা জানো কি? কয়েক হাজার মাত্র। কয়েক হাজার ব্রিটিশ সেনানী এই কোটি কোটি ভারতবাসীকে শাসন করত। তার জুড়ে কারণ লক্ষ লক্ষ ভারতবাসী সৈন্য দলে, নৌবাহিনীতে, এয়ারফোর্সে সর্বত্র তাদের হুকুম হিন্দিতে বলা মানত। এই হুকুমতকে প্রথম চ্যালেঞ্জের মুখে কে ফেলেন আমরা জানি, সিপাহী বিদ্রোহে। এই হুকুমতকে উনি মোগল পান্ডে যদি শুরু করে থাকেন 1947 আগে, কে হুকুমতকে বিপদে ফেলেছিলেন বলো? তোমরা সবাই জানো, জানে না এমন কেউ নেই এখানে। তার নাম বোস, নেতাজি সুভাষ চন্দ্র বোস। তিনি যে লড়াইটা দিয়েছিলেন, খুব অসম লড়াই, খুব অসম লড়াই। হেরে যাওয়া সৈনিকদের, ফেলে যাওয়া সৈনিকদের, আহত সৈনিকদের, পঙ্গু হয়ে যাওয়া সৈনিকদের, নারীদেরকে সংগঠিত করে রাসবিহারী বোস যে কাজটা শুরু করেছিলেন, সেই কাজটাকে উনি পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন। এবং তিনি তার সেই বিখ্যাত ডক্ট্রিন, শত্রু শত্রু আমাদের বন্ধু, সেটাকে নিয়ে আমাদের এই ভারত ভূমিতে প্রবেশ করেছিলেন। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে দিয়েছিলেন। কি নাম করেছিলেন? স্বরাজ এবং স্বদেশ। তো নেতাজির প্রতি যাদের এত শ্রদ্ধা, দেশ স্বাধীন হওয়ার পর 1947 থেকে বহু বছর বিভিন্ন দল শাসন করে গেছে। নেতাজির জন্মদিনে মালা দিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টে, নেতাজি মূর্তিতে শ্যামবাজারের মোড়ে সব দলের নেতারা গিয়ে মালদান করেছে। তোমরা যদি দেখো খবরে যে প্রত্যেক বছর দেয়, নিষ্ঠা করে দেয়, নিষ্ঠা বলে, কোট আনকোট নিষ্ঠা। তো দ্বীপগুলোর নাম আন্দামান এবং নিকোবর থেকে গেল, ব্রিটিশদের দেওয়ার নাম থেকে গেল কেন? কেন এত বছর পরে একটা জাতীয়তাবাদী সরকার এসে, রাষ্ট্রবাদী সরকারকে এসে পরিবর্তন করতে হলো? সেই চিন্তাকে তোমরা করবে না, করা উচিত না। ক্লেমেন্ট অ্যাটলি এই কথাটাই বলেছিলেন, অকপটে বলেছিলেন। আমি তোমাদেরকে আগ্রহ করবো, তোমাদেরকে অনুরোধ করবো, বিরতি করবো একজন নাগরিক হিসেবে আরেকজন সহ নাগরিককে। তোমরা ক্লেমেন্ট অ্যাটলির আসনটা শুনে নেবে, ইউটিউব থেকে সার্চ করে। উনি বলছেন যে নেতাজির এই আক্রমণ এবং তারপরে যেটা ঘটেছিল নৌবিদ্রোহ, নৌবিদ্রোহ জানো তোমরা 46 সালে হয়েছিল। তখন আমরা বুঝতে পারলাম যে এই দেশকে আমরা শাসন করতে পারবো না, কারণ যাদের মাধ্যমে শাসন করবো তারা আজকে আমাদের কথা শুনছে না। বোস এই কাজটা আমাদের প্রতিটা করে দিয়েছে। তো স্বাধীনতা কে এনেছিল জানতে হবে। যে বোসকে আমাদের দেশের, আমরা বাঙালিদেরই এক অংশ তোজো কুকুর বলে কার্টুন এঁকেছে, যে বোসের সম্বন্ধে
আমাদের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি বোসের সঙ্গে গিয়ে লড়াই করতে যাবেন? কোট আনকোট আছে, আমি ইতিহাস বিকৃতি করছি না। তারা বলেন ভুলে ফিরে যে শ্যামাপ্রসাদ বোসের বিরোধিতা করেছিলেন। আমি বলবো এই কথায় আংশিক সত্যতা আছে। কি আংশিক সত্যতা? শ্যামাপ্রসাদ কোথাও কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বিবৃতি দেননি। তার একটা লেখা একটা বই আছে, পাওয়ার পয়েন্টটা এনে পয়েন্ট দেখাতে পারতাম, নেই যখন কোনো ব্যাপার নেই, আমি তোমাদের বইয়ের নাম দিয়ে যাবো, পয়েন্ট দিয়ে যাবো। যদি সময় পাও, চর্চা করতে চাও, গবেষণা করতে চাও, কিংবা শুধু জানতে চাও, তাহলে পড়ে নেবে। এদিকে এখানে এনে রেখে দিন, তো আমরা দেখতে পাবো। ওই না ঠিক আছে, নো ইস্যু, নো ইস্যু। ল্যাপটপটা থেকে দেখা যাবে ওরা, কেউ যদি দেখে। আমি এবার চট করে চলে যাই। শ্যামাপ্রসাদ যেটা করেছিলেন ওটা খুলে দাও না। সেটা তার নেপথ্যে একটা 1942 সালের পরে একটা তোমার যেটা ঘটেছিল, অখণ্ড বাংলার একটা স্বপ্ন দেখা হয়েছিল। বাঙালি স্বপ্ন দেখতে ভালোবাসে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মিলে একটা বাংলায় থাকবে। এটা কিন্তু খুব একটা খারাপ প্রপোজাল ছিল না। সাদা চোখে দেখতে পারে খুব একটা খারাপ বলে মনে হচ্ছে কি, যে ঠিক আছে ভারত ভেঙে যাবে, ভারত ভেঙে যাবে, কিন্তু আমরা বাঙালিরা এক থেকে যাবো, দরকার একটা আলাদা রাষ্ট্র হতে পারে। প্রস্তাবের সমর্থক কারা কারা ছিলেন আর কারা বিরুদ্ধে ছিলেন সেটাই আসছে। তো আমি তোমাদের বইগুলোর কথা বলে রাখি, তোমাদের যদি কারো লেখার ইচ্ছা থাকে তাহলে লিখে নিতে পারো। শ্যামাপ্রসাদের যে সম্বন্ধে জানতে গেলে একটা অটল বিহারী বাজপেয়ীর বিবৃতি আছে। তোমাদের স্যার বলেছিলেন যে শ্যামাপ্রসাদের শেষ দিনের কথা। শ্যামাপ্রসাদ যখন তোমাদের সম্মানীয় রেজিস্ট্রার স্যারও বলেছিলেন, সম্মানীয় উপাচার্য বলেছেন যে শ্যামাপ্রসাদের সঙ্গে কি হয়েছিল, কেন তার জীবন চলে গেল এইভাবে অকালে অন্যখানে, কি দোষ ছিল তার। স্টেটসম্যান হিন্দুস্তান টাইমসে যদি তোমরা আর্কাইভে যাও, এখন archive.org বলে যেটা আছে, সেখানে গেলে তোমরা পাবে তথাগত রায়ের শ্যামাপ্রসাদ মুখার্জি লাইফ অ্যান্ড টাইমস, এটা পেঙ্গুইন নামে আছে, আমি এই বইটাও ব্যবহার করেছি। এবং শ্যামাপ্রসাদের নিজের লেখা বই আছে। তো এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে লিগ্যাসিটা আমরা বহন করছি, কেন কেন এতদিন পরে শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, এতদিন কেন হয়নি, জানলে তোমাদের কষ্ট হবে। সেটা আমি বলবো, আমার বক্তব্যটা বলবো। তোমার যদি মনে হয় যে না এটা ঠিক নয়, তুমি বিরোধিতা করবে, এখানেই করতে পারো, পরে আমার মেল আইডি দেওয়া থাকবে, জানাতে পারো। আমি মনে করি যে শেখার কোনো শেষ নেই, তোমাদের কাছ থেকেও শেখার আছে। দেশভাগটা কেন ঘটেছিল? দেশভাগের কারণ হচ্ছে ব্রিটিশরা যখন দেখলো যে আমাদের ছাড়তে হবে, ব্রিটিশরা কিন্তু খুব বুদ্ধিমান ছিল, তারা বুঝতে পারলো যে আমাদেরকে এই দেশটা ছেড়ে চলে যেতে হবে। তো চলে যখন যেতে হবে, আমরা যখন কোনো কিছু ছেড়ে চলে যাই, যেমন আমাদের একটা কালচার আছে, শ্মশান থেকে যখন আমরা বেরোই তখন আমাদের যে একটা জল ভরা হাড়ি ওটাকে আমরা ভেঙে দিয়ে চলে যাই। তো কেউ চায় না যে আমরা যেখানে রাজত্ব করেছি, যখন কেউ ভাড়া বাড়ি ছেড়ে দেয় বা বাড়ি বিক্রি করে দেয়, আমি অনেকজনের কাছে জানি, শুনেছি যারা পুরনো বাড়ি কিনেছে, যে বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়ে গেছে, কুৎসিত করে দেওয়া হয়েছে। কেন বলতো? মনের কোথাও কাজ করে যে আমি যেখানে রাজত্ব করেছি সেটা অন্যকে ছেড়ে দেবো। ছাড়া অত সহজ নয়, ধরা খুব সহজ, কিন্তু ছাড়তে সবাই পারে না। এই যে ফরমেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা নেপথ্য কাহিনী হচ্ছে গিয়ে, তার আগে যেতে হবে আমাদের ডাইরেক্ট অ্যাকশন ডে। ডাইরেক্ট অ্যাকশন ডে সময় আমাদের দেশের, আমাদের বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ সুরাবর্দী সাহেব। সুরাবর্দী সাহেব প্রধানমন্ত্রী বললাম, কিন্তু ভুল বললাম না তো? কেন? হ্যাঁ, তার মানে শুনছে, আমি একটু কেস নিলাম তোর।
Thank you. Sorry for the interruption. এই প্রভিন্সিয়াল পলিটিক্স গুলোর ক্ষেত্রে শ্যামাপ্রসাদ কিভাবে পাদপ্রদীপের মধ্যে আসলেন? শ্যামাপ্রসাদ মূলত বিনায়ক দামোদর সাভারকরের বিচারধারার বিশ্বাসী ছিলেন। তো উনি প্রথম জীবনে যেটা সামান্য উপাচার্য মহাশয় বলে গেছেন যে ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর। তো সেখানে যদি শ্যামাপ্রসাদের শিক্ষার ক্ষেত্রে যে সংস্কারগুলো সেগুলো যদি বলি, কিছু মানুষ থাকে না, আমরা অনেকে আছি যে আমরা ইতিহাস দ্বারা পরিচালিত হই। যেমন আমি এখানে আসছি, তো ঢোকার সময় এই যে ব্রিজ আসলো, তারপর তোমাদের এখানে এসে দেখলাম যে না এখানে হচ্ছে গিয়ে জল পেরিয়ে ঢুকতে হয়, বৃষ্টি না হলেও তোমরা জল পেরিয়ে আসো। তো এটা তোমরা বছরের পর বছর আসছো, কিন্তু কোন সময় দেখবে যে তোমাদের মধ্যে কোনো একটা হয়তো শশাঙ্ক চক্রবর্তী বা শামসের আলী এটা নিয়ে খুব লেখালেখি করবে, খুব কাগজে লিখবে, খুব রিল বানাবে এবং সরকার দেখবে একটু নড়ে চড়ে বসবে। হবে, আমি বিশ্বাস রাখি, আমি তোমাদের উপর বড় বিশ্বাস রাখি, ভীষণ ভেতর থেকে বিশ্বাস রাখি। কারণ যে কাজটা স্যারের চিঠি দিতে হচ্ছে না, সেটা তোমরা যদি এভাবে সামাজিক মাধ্যমের মাধ্যমে করতে পারো তাহলে কিন্তু হতে পারে। তো যে কথা বলছিলাম, কিছু মানুষ তারা ইতিহাস দ্বারা চালিত হন, আমরা মেজরিটি, আর কিছু মাইনরিটি থাকে যারা ইতিহাসকে চালু রাখে। যেমন হযরত মুহাম্মদ সেই মাইনরিটির মধ্যে পড়েন। উনি যখন ধর্ম প্রবর্তন করেছেন তখন উনি মাইনরিটি ছিলেন। যিশু খ্রিস্ট উনি যখন তার ধর্মমত প্রবর্তন করেছেন তখন তিনি মাইনরিটি ছিলেন। তুমি জানেন কি তারা আজকে পৃথিবীর কোটি কোটি। গৌতম বুদ্ধ আমাদের এখানে জন্ম, এখানেই সমস্ত কিছু। আজকে ভারতবর্ষে বৌদ্ধরা মাইনরিটি, কিন্তু অন্য দেশগুলোতে বৌদ্ধরা মেজরিটি। কেউ জানে না পরে কি করবে, কিন্তু আজকে যাকে মাইনরিটি হচ্ছে সেই মেজরিটি হবে না তার কোনো কারণ নেই। আমি অপেক্ষা করে আছি সেই মহামানবের জন্য, যে আসলে পরে দিকে দিকে রোমাঞ্চ লাগে, মন্ত্রধূলির কাছে কাছে। সেই মহামানব আসবে এবং তোমাদের মধ্য থেকে আসবে, এই বিশ্বাস নিয়ে এই পৃথিবী ছাড়বো। শ্যামাপ্রসাদ ছিলেন এরকম একজন মহামানব, আমি দগ্ধ হয়ে ভাষায় বলছি। তিনি ছিলেন এরকম একজন মহামানব, তিনি এসেছিলেন যখন, তখন আমরা টের পাই। তিনি চলে গেলেন তখন আমরা আমাদেরকে টের পেতে দেওয়া হয়নি, দেওয়া হয়নি। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, দেওয়া হয়নি। কেন? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নটা আমি নিরসন করার চেষ্টা করব। যেটা বলছিলাম, আজকের দিনে তোমাদের যে পড়াশোনাগুলো হয় সেখানে কিন্তু ত্রিভাষা সূত্র এসছে না, তোমাদের ল্যাঙ্গুয়েজে দিতে হয়, তিনটে ভাষা থেকে দিতে হয় না এনইপিতে। এখন আমি কিছুদিন আগে তোমাদের ইকোনমিক্সের যে সিলেবাস আছে সেই সিলেবাসের কিছু ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইনকর্পোরেট করার জন্য সরকার নির্বাচিত কমিটিতে ছিলাম, তো সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের নির্দেশ এসেছে 18টি ভাষাতে এটা অনুবাদ করতে হবে, অর্থাৎ মাতৃভাষাতে তুমি পড়তে পারবে। মাতৃভাষায় কেমিস্ট্রি পড়লে পরে কিন্তু অনেকে, আমি এটা দেখেছি, আমি আমার নিজের দীর্ঘ জীবনের চাকরি জীবনের অভিজ্ঞতায়, যে প্রশ্ন এসেছে মেয়েটি কাঁদছে পরীক্ষার, কারণ কি সে ইংরেজি প্রশ্ন বুঝতে পারছে না। আমি তোমাকে যদি ইতিহাসে থাকো, ইতিহাসের ভাষাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আমার এখনো মনে আছে প্রশ্নটা, সেই জন্য বলছি। প্রশ্নটা ছিল হচ্ছে যে কোন মুভমেন্টের জন্য লালা লাজপত রায়ের মৃত্যুর পেছনে কোন আন্দোলন দায়ী? তোমরা কি কেউ জানো লালা লাজপত রায় কিভাবে মারা গেছিলেন, কিভাবে বলিদান দিয়েছিলেন? জানো? জানলে হ্যাঁ করো, নয় না। এক্স্যাক্টলি, নমস্কার, অনেক ধন্যবাদ। খিলাফত আন্দোলনের সমর্থনে সেই সময় লাহোরের হিন্দু, পাঞ্জাবি, মুসলমান সবাই মিলে তীব্র আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের জন্য আইন অমান্য করা হয়েছিল। যে আইন অমান্য আন্দোলনের ফলশ্রুতি হিসাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় এবং সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে সেই সময়কার লালা লাজপত রায় লাঠির আঘাত আহত হন, সেই আঘাতে মৃত্যুবরণ করেন। তো কোথেকে কোথায় চলে গেলেন? এই দৃশ্যগুলো জেনুইন দৃশ্যগুলো প্রথম দিকে দেখলে ভালো হয়। আমি এইগুলোকে এআইও ব্যবহার করিনি, ইমপ্রুভও করিনি।
তো শ্যামাপ্রসাদ মুখার্জি আর একটু পেছন কি আছে নাকি এখান থেকে শুরু? ঠিক আছে। তো ঠিক আছে, এখন পরে এসেছে, আমি তো আমরা অনেকটা তো এগিয়ে এসেছি, মানে যদি T20 বলো আমার প্রায় ধরো 5-6 ওভার খেলা হয়ে গেছে। তোমরা একটা আইডিয়া পাবে যে কতক্ষণ তোমাদের আর ভোর হতে হবে। তো এবার কি হলো, শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের দিনে যেটা হচ্ছে, আজকের দিনে আমরা এতদিন ভাবি পান্না স্যারের পাণ্ডিত্যকে, তার দূরদর্শিতাকে আমি প্রগাঢ় শ্রদ্ধা করি। বয়স কোনো সংখ্যা হতে পারে না। আজকে ক্রিকেট মাঠে যদি আমি ক্রিকেটের দর্শক হই, আমাকে বৈভব সূর্যবংশীকে স্যালুট করতেই হবে। কি করতে হবে না? আমাকে যদি বৈভবের জায়গায় চান্স দিয়ে দেয় যে না আপনি লিখে নেন, আমার কি যাওয়া উচিত হবে খেলতে? অনেকে আবার চলে যায়, সেটা বুঝতে পারে না যে কোন পিচে যাওয়া উচিত আর কোন পিচে যাওয়া উচিত না। তো তাকে সম্মান করি আমি, তার প্রতি আমি তাকে স্যালুট করি। বৈভবকে বয়স কোনো ফ্যাক্টর না, স্যারকে সেইভাবেই সম্মান করি, কারণ স্যার অনেক দূরদর্শী। স্যার নিজের সাবজেক্টের বাইরে গিয়ে গোটা বিশ্বের কথা জানেন এবং জানাতে পারেন। আমার মতো মানুষকে একটুখানি আধ্যাত্মবাদের সঙ্গে পরিচয় করে দেন স্যার প্রত্যেকদিন, কারণ জানেন যে দেবাশিস দা সময় পাবেন না, গীতা পড়ার সময় পাবেন না, উপনিষদ পড়ার সময় পাবেন না। তো উনি সেটা দায়িত্ব নিয়ে পালন করেন। আমি এই সুযোগে কৃতজ্ঞতা জানিয়ে রাখবো। তো কি বলছিলাম, এই শ্যামাপ্রসাদ মুখার্জি কতটা দূরদর্শী ছিলেন। তিনি কবে ছিলেন আমাদের এই ভাইস চ্যান্সেলর? সবথেকে কম বয়সে ছিলেন। একদম সন্ধ্যায় যাওয়ার দরকার নেই, বলো কবে নাগাদ থাকতে পারে? 30-এর দশকের শেষ দিক, 40-এর দশকের কোন সময়? ওই সময় আমি বললেন যে মাতৃভাষাতে শিক্ষা দান করতে হবে, মাতৃভাষাতে পড়াতে হবে। তাহলে তুমি ভাবো, তুমি খালি ভাবো একবার, তোমরা ভাবো, আর তোমাদের ভাবার একটু দায়িত্ব দিচ্ছি বাবা মায়েরা, যে একটা মানুষ আজকে এখানে 3-3খানা কমিটি হয়ে গেল, এই কর্তৃরঙ্গন কমিটি, এই কমিটি, এত কমিটি মিলে আমরা পেল্লায় পেল্লায় সব অধ্যাপকেরা লম্বা লম্বা ডিগ্রি এইসব নিয়ে গিয়ে রাশি মানুষ জড়ো হয়ে বসে বসে ভাজিরা ভাবতেন। সেটা উনি আজ থেকে প্রায় 80 বছর আগে, 86 বছর আগে উনি ভেবে গেছেন। তাহলে কতটা দূরদর্শী সেই মানুষ ছিলেন, কতটা দূরদর্শিতা থাকলে পরে এই কল্পনা করা যায় 86 বছর বাদে কি ঘটতে যাবে, যেখানে আমরা এটাও জানি না যে আগামী বছর কি ঘটতে যাবে, আগামী কাল কি ঘটতে যাবে। যে কথা আমি বলেছিলাম যে কিছু মানুষ আছেন যারা ইতিহাস দ্বারা চালিত হন, আর কিছু মানুষ তারা ইতিহাস তৈরি করেন। বলতে পারো শ্যামাপ্রসাদ সে যুগের বৈভব সূর্যবংশী। বয়স কম ছিল কিন্তু হাতে স্পোর্ট ছিল, লম্বা স্পোর্ট ছিল। এই স্পোর্ট থাকা, ট্যালেন্ট থাকা, সততা থাকা, সেটাও কিন্তু অনেক মানুষের কাছে অপরাধ হয়ে যায়, তাদের অনেক চক্রান্তের শিকার হতে হয়। শ্যামাপ্রসাদ কি করলেন? 1940 সালে লাহোর প্রস্তাব দিল মুসলিম লীগ। মুসলিম লীগ একদম ব্রিটিশদের দ্বারা প্রভাবিত হয়ে গেল। অনেক নেতা চেষ্টা করেছিলেন যে অখণ্ড ভারত, কিন্তু মুসলিম লীগ বলল যে না, আমার পাকিস্তান চাই। মুসলিম লীগের কোনো মুখ ছিল না, জানো তো কেমন আমাদের দেশের কেমন ট্র্যাজেডি বল। যেসব মুখেরা ছিলেন তারা মুসলিমদের মধ্যে পপুলার ছিলেন না, কারণ বাংলা ভাগ তো সেই এবার প্রথম হলো না। তেলের শিশি ভাগলো বলে পুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ফেরে পোকা ভারত থেকে হাত করো তার বেলা। অন্যদের সঙ্গে লিখেছিলেন এটা হচ্ছে গিয়ে 47-এর পরে। তার আগে কি বাংলা ভাগেনি? তোমরা মনে করে দেখো 1905 সালে তেলের শিশি না লিখে সেই দাঁড়িয়ালা, সাদা দাঁড়িয়ালা বৃদ্ধ লোক যাকে তোমরা চিরকাল প্রণাম করে এসছো, গান গেয়ে এসছো, তিনি লিখে ফেললেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সবার হাতে রাখি বন্ধন করলেন। কোথায়? একদিকে প্রবল প্রতাপশালী লর্ড কার্জন, প্রবল প্রতাপশালী ব্রিটিশ সরকার বাংলা ভাগ করবে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত রুখে দিলেন কে? কোন কংগ্রেস পার্টি, কোন মুসলিম লীগ, কোন জওয়াহরলাল, কোন গান্ধীজি, কোন মোহাম্মদ আলী জিন্নাহ, কেউ না।
এক সাধারণ কলমচি বলে কম বলা, কলমচি কত ভালো মুখ চলে এলো, ক্ষমা চাইছি। এক লেখক তিনি রুখে দাঁড়ালেন না, বাংলা ভাগ করতে দেবো না। আজকের দিনে ভাবা যায়, আজকের দিনে তোমরা ভাবতে পারো একজন লেখক দাঁড়িয়ে সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করছে না, সব মানুষ তাকে মেনে নিচ্ছেন। রবীন্দ্রনাথ তাকে পেরেছিলেন, হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলা ভাগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কোন নেতা লাগেনি, কোন রাজনৈতিক দল লাগেনি, কোন মিছিল লাগেনি, কোন জেল ভরো আন্দোলন করতে হয়নি। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিল সেই বড়লাটদের ক্ষমতার প্রতিরোধে যে আমরা বাংলা ভাগ চাই, আমরা সুজলাম সুফলাম শস্য শ্যামলাম বাংলাকে ভাগ হতে দেব না। বাংলা ভাগ রদ করা হলো। কবে করা হলো? অনেক বছর ব্রিটিশ চেষ্টা করেছে, অনেক প্ল্যান করেছে, অনেক বন্দী করেছে। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই অনেক ষড়যন্ত্র করেছে, করে রদ করা হলো কবে? টাইম লাইন মনে আছে? 1911 সালে। 1911 সালে রদ করা হলো, কিন্তু ব্রিটিশ কিন্তু সেই সময় থেকে চাল চালা শুরু করলো। কি চাল চাললো? তার আগে বাংলা ছিল অবিভক্ত বাংলা, সেখানে বিহার ছিল, ওড়িশা ছিল, যেটাকে আমরা ভুল করে উড়িষ্যা বলি। এতে যারা ওড়িশার বাসীরা খুব খেপে যায়। আমাদেরকে যদি সে পশ্চিম বাইটিকও বলে আর কি, আমার কি ভালো লাগবে? ভালো লাগবে না তো? পশ্চিম ব্যাঙ্গো ভালো লাগবে শুনতে? সেটাই উচ্চারণ করতে হবে। আমরা উড়িষ্যা বলি। উড়িষ্যা বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না, আজও নেই। এটা বাঙালির মানুষের তৈরি হয়েছিল। উড়িষ্যা, তো ওড়িশা বিহার এগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে প্রথমে কি করা হলো? অঙ্গচ্ছেদ। বাংলাকে, বাংলা ভাগটাকে বন্ধ করা হলো, কিন্তু বাংলা মায়ের অঙ্গচ্ছেদ করা হলো। আর কি করা হলো? সেটা হচ্ছে পেসমেকার বসানো হলো, যেটা ছিল বাংলা মায়ের হৃদপিণ্ড, যেটা ছিল গোটা ভারতবর্ষের হৃদপিণ্ড। সেই কলকাতাকে রাজধানীর আসন থেকে সরিয়ে, সুরানির আসন থেকে সরিয়ে দুরানি করে দেওয়া হলো। সেই কলকাতা যাকে ব্রিটিশরা এক সময় ইস্টের ম্যানচেস্টার বলতো, সেই কলকাতায় যেখানে তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিল, সেই কলকাতা যেখানে তারা অক্টালনি মনুমেন্ট তৈরি করেছিল, সেই কলকাতা যেখানে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি করেছিল, সেই কলকাতার রাজ্যপাট ছেড়ে দিয়ে দিল্লিতে গিয়ে তারা রাজধানী স্থাপন করলো। অর্থাৎ হৃদপিণ্ডকে উপরে নিয়ে পেসমেকারে বসিয়ে দেওয়া হলো বাংলাকে। বাংলা ভাগের চক্রান্ত কিন্তু 1911 থেকে শুরু হলো। অপেক্ষা করছিল, সময়ের অপেক্ষা করছিল। সময় এলো কখন? যখন মুসলিম লীগ এই চোখটা গিলে ফেলল এবং কংগ্রেসের নেতা, তোমরা শুনলে অবাক হবে, এটা জওহরলাল নেহরুর নাম করে বলছি, তার পরবর্তী বিবৃতিতে পাওয়া যায় যে আমরা পারছিলাম না, লড়তে পারছিলাম না, আমরা বুড়ো হয়ে গেছি, দুঃখ হয়ে গেছি। এই যেমন দাঁড়িয়ে আমি বলতে পারছি না, বলা উচিত ছিল দাঁড়িয়ে, স্যারেরা দাঁড়িয়ে বললেন, আমি বসে বলছি। কেন বসে বলছি? আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা। এই মনিহার আমায় নাহি সাজে, কিন্তু মনিহার তোমার পড়তেই হবে। আমি জানি যে আমি এই মনিহার করার যোগ্য নেই, সেই সময় আমার চলে গেছে। এখন যদি বৈভব সূর্যবংশীর জায়গায় কপিলদেব খেলতে আসে, তোমরা কি বলবে? বলো। যদি বুমরার জায়গাতে প্রসাদ এসে বলে, ভেঙ্কটেশ প্রসাদ এসে যে না আমি খেলবো, সেটাই ঘটেছিল ভারতবর্ষের বুকে। যাদের চলে যাওয়ার কথা ছিল, সুকান্তের কবিতা তোমরা পড়েছ, চলে যেতে হবে, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যেতে হবে। চলে যেতে হবে, কবি জানতেন যে চলে যেতে হবে। আমি জানি আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু সেই নেতারা কিন্তু তখন তারা ওই ক্ষমতার স্বাদটুকু, ওই মধুবানটুকুর লোভটুকু তারা ত্যাগ করতে পারেন না। যে কারণে স্বাধীনতা যেদিন ঘোষণা করা হয়, যেটাকে বলা হচ্ছে মধ্যরাতের অভিশাপ, ট্রিস্ট উইথ ডেস্টিনি, আসনটা পড়ে দেখবে, অসাধারণ বাগ্মী জওহরলাল নেহরু, অসাধারণ বাগ্মী, অসাধারণ তার লেখন। ট্রিস্ট উইথ ডেস্টিনি তোমরা পড়ে দেখবে। নিয়তির সাথে অভিশাপ। কি অভিশাপ হলো? আমরা খণ্ডিত একটা ভারতবর্ষ পেলাম। খণ্ডিত ভারতবর্ষ, কিন্তু বিধির বিধান ভাঙবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমন শক্তিমান? তা নয়।
যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল সেই তত্ত্ব কিন্তু খাটেনি। একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান কিন্তু থাকেনি, সেটা স্বাধীন বাংলাদেশ হয়েছিল। তাহলে দ্বিজাতি তত্ত্ব কিন্তু সময় এবং ইতিহাস, আমি শুরুতেই বলেছিলাম যে সময় খুব নির্মোহ, সময় খুব নির্মম, সময় কোনো ইমোশন নেই, আর দুঃখ নেই, বেদনা নেই, সুখ নেই, আত্মার মতো। সময় তাই ঠিক করে দিয়েছে যে ভুলগুলো ছিল। সময় আরো অনেক কিছু ঠিক করে দিতে পারে যদি তোমরা চাও, যদি তেমন করে চাও। ভালো মতো চাইলে ঈশ্বর স্বয়ং এসে দেখা দেয়। তো তোমাদের মধ্যে সেই ক্ষমতা যেন আসে। শ্যামাপ্রসাদের দোষটা কোথায়? শ্যামাপ্রসাদ কি বাংলা ভাগ করতে বলেছিলেন? বলেননি। সেই সময় যেটা বললাম, ব্রিটিশ যখন মুসলিম লীগ বললো, মুসলিম লীগের সামনে তখন ছকছকে তরুণ ব্যারিস্টার, যার তৎকালীন ফি ছিল 5,000 টাকা, ভাবা যায় না, মোহাম্মদ আলী জিন্নাহ, সুটে বুটে। আজকে যে ওই দেওবন্দি যে মুসলিম তোমরা দেখো, যেটা নেগেটিভ বিল্ড আপ হয়েছে, আজকে যে ইরানে হিজাব দেখা গেলে পরে, তোমরা জানো এখানে যেমন এই রেলের যেমন ইয়ে আছে না, রেলের বলছি রাস্তা যে ক্যামেরা বসানো আছে, হাই স্পিড হলে পরে ধরা পড়ে যাও, ক্রস করলে পরে ধরা পড়ে যাও, ফাইনাল নোটিশ অটোমেটিক চলে আসে। ইরানে কিন্তু এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেও আছে চালু, বেশ কয়েক বছর ধরে। প্রযুক্তি থাকলেই হয় না, শিক্ষা থাকলেই হয় না। একটা খুব কৃষি হয়ে যাওয়ার কথা তোমরা অনেকদিন শুনেছো, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষা চেতনা আনতে পারে না যদি তোমার সংস্কার না থাকে। তোমার মধ্যে যদি সংস্কারের মন না থাকে, তোমার মধ্যে যদি অধ্যাত্মবাদ না থাকে, তোমার যদি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না থাকে, তুমি যদি ঈশ্বরের অবিশ্বাসী হও, তোমার যদি দেশের প্রতি শ্রদ্ধা না থাকে, ঈশ্বর অবিশ্বাসী তুমি হতে পারো। কিন্তু শ্রদ্ধাবোধ থাকতে হয় বন্ধুদের প্রতি, পিতামাতার প্রতি, সমাজের প্রতি। নইলে পরে কিন্তু শিক্ষা দিয়ে কিছু হবে না। বহু শিক্ষিত মানুষ আছে যারা এটম বোম তৈরি করেছিলেন, বহু শিক্ষিত মানুষ আছে যারা যুদ্ধের অনুমতি দেন। এটম বোম ফেলে হিরোশিমা নাগাসাকি যারা ধ্বংস করেছিলেন, তারাও বড় বড় শিক্ষিত মানুষ। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ মরে গেছিল, ভ্যানিশ হয়ে গেছিল, খুঁজে পাওয়া যায়। শ্যামাপ্রসাদের দোষ কোথায়? কেন তাকে দেখতে পারেন না যারা ইতিহাস লিখে গেছে? আবার বলছি, শ্যামাপ্রসাদ কিন্তু প্রথমে বাংলা ভাগ চাননি। শ্যামাপ্রসাদ অখণ্ড ভারতের উনি আইনমন্ত্রী ছিলেন। সেই সময় উনি একটা চিঠি লিখেছিলেন, যেটা এখানে আছে। আমার তো বোধহয় 10 বার হয়ে গেল বোধহয়, নাকি কত হয়েছে? 12। বলিস কিন্তু তোরা, আমি তোদেরকে একদম নিজের সন্তানের মতো করেই বলছি। স্যার আবার আমাকে বকবে, স্যার এগুলো পছন্দ করেন না, তুই বলা, তুমি বলা, আপনি করে বলতে হয়। তো শ্যামাপ্রসাদের দোষটা কোথায়? জিন্নাহ এসে যেটা করলেন, আজকে তোমাদের একটা কথা বলি, এগুলো যারা ইতিহাসের ছাত্র তাদেরকে কাউন্টার ফ্যাকচুয়াল বলা হয়। এটা হলে কি হতো, ওটা হলে কি হতো। যেমন অনেক সময় আসে যে জনসংখ্যা এই হারে বাড়ছে, তাহলে এটা একটা কার এরকম আপওয়ার্ড যাচ্ছে, এখনকার রেটে থাকলে এরকম ভাবে যাবে। যদি পরিবার পরিকল্পনা ঠিক মতো হয় তাহলে এরকম একটু ডাউনওয়ার্ড যাবে। আর যদি খুব কঠোর জন্ম নিয়ন্ত্রণ বিধি হয় তাহলে আরো ডাউনওয়ার্ড হতে পারে। বোঝা যাবে না একটা পয়েন্টের পরে? তো ইতিহাসে এরকম করা যায় না। হিটলার না জন্মালে কি হতো, দেশটা ভাগ না হলে কি হতো, এগুলো বলে কোনো লাভ নেই, সম্ভাবনা ছিল। তো যেখানটায় বলছি যে যখন দেশভাগ অনিবার্য হয়ে পড়লো, সেই সময় কিছু মানুষ, কিছু স্বপ্ন দেখার মানুষ, স্বপ্ন দেখতে যারা ভালোবাসেন, সেই সব মানুষ একটা প্রস্তাব আনলেন। খুব বদমতলবে আনেননি, সে কথা আমি বলছি। প্রস্তাবটা কি আনলেন? তারা বললেন যে হিন্দু মুসলিম নির্বিশেষে অখণ্ড বাংলা তৈরি। সেই প্রস্তাবের সপক্ষে কে ছিলেন? একটু আগে যার নাম পড়েছি, যার নাম আমি প্রতিদিন স্মরণ করি, যার নাম অখণ্ড ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রায় স্মরণ করে, অধিকাংশ মানুষ স্মরণ করে, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোস। তোমরা কলকাতার লোক দিয়ে যখন যাও, কিরণ শঙ্কর রায় দেখেছো ডালাসের ওখানে? তো দেখেছো কি? গুগল করে নিতে পারো। কিরণ শঙ্কর রায়, সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, এরা সবাই তার কৃষক প্রজা পার্টি ছিল, খুব পপুলার ছিল কৃষকদের মধ্যে, মুসলিম কৃষকদের মধ্যে খুব জনপ্রিয় ছিল একে ফজলুল হক। এরা সবাই বললেন যে না, আমরা একটা আলাদা বাংলা আছে, আমরা এই ভারতবর্ষে থাকবো না, আমরা পাকিস্তানে যাবো, আমরা বাঙালি, আমরা একটা আলাদা বাংলা দেশ করবো, একটা বাংলা। ঠিক আছে? এমন প্রস্তাব বলো, ভালো কি খারাপ? তোমাদের সামনে যদি বলি এটা যদি হতো, মনে করো ওই কাউন্টার ফ্যাকচুয়াল,
যদি হতো, আচ্ছা যদি এমনটি যদি হতো। সেই প্রস্তাবটা হওয়ার আগে কি কি ঘটলো আমি আবার তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাই। 1946 সালে যখন দেখছেন যে ব্রিটিশরা দমন করছেন, দেবেন কি দেবেন না, তখন কি হয় জানো তো, যখন তোমার খুব খিদে পেয়ে যায়, তোমার সামনে খাবার আছে অথচ তোমাকে খাবারটা দেওয়া হচ্ছে না, তখন তুমি কি করবে বলো? তোমরা বিয়ে বাড়িতে গেলে, আজকাল আমি দেখি অনেক জায়গাতে, আমাদের ওদিকে হয়, আমাদের দিকে হয় কিনা জানি না, আর খেতে বসেছি ঠিক যদি 8-9টার মধ্যে খেয়ে নিতে পারলাম তো ভালো, তার থেকে যদি বেশি দেরি হয় তো আমি হয়তো তখনও মিষ্টিটা খাচ্ছি কিংবা হয়তো চিকেনটা চিবুচ্ছি, হঠাৎ ঘাড়ের করে ফোঁস ফোঁস করে শব্দ। আমি আগে ভাবতাম বোধহয় যে কেউ অনুলোম বিলোম করছে, বাবা রামদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে। তারপর দেখলাম যে একজন শুভেচ্ছা ভদ্রমহিলা, তিনি আমার ঘাড়ের পড়ে, তাকে কোনো চিনি, এত কাছে একজন সুন্দরী মহিলা, তো তিনি এখানে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস করছেন, বলছেন দাদা আপনি না ওপরে করে রাখবেন। তো আমি বললাম হ্যাঁ রাখবো আর কি। তারপরে উনি দেখছেন নজরে আর কি আমি কি খাচ্ছি, আমি তাদের চিকেন ফেলে দিলাম, কি করে শেষ করা যায়। আইসক্রিম এসে দেখি আইসক্রিমে নিঃশ্বাস করে আইসক্রিমটা বলা শুরু করে দিচ্ছে। তো তখন আমি ওখান থেকে হেঁটে উঠে চলে যাই। আমাদের দেশের নেতাদের না ঠিক সেই সময় ভারত ভাগের সময় এইরকম অবস্থা হয়েছিল। কতদিনে ওই সিংহাসনটায় বসবে, কতদিনে লালকেল্লায় গিয়ে ভাষণ দেবে, এবং জিন্না সাহেবেরও তাই হয়েছিল যে কতদিনে, এবং জানো কি বিধি কি নিষ্ঠুর বিধান। তিনি জিন্নার মতো ট্যালেন্টেড মানুষ, তিনি হলেন টুকরা একটা দেশের প্রধান হলেন, বাঁচলেন না, টিভি হয়ে গেছিল তার, বাঁচলেন না কিন্তু। তারপরে আগে পাকিস্তান যেটা হয়ে আছে সেটা বর্ণনা আমি দিতে চাই না। পাকিস্তান কি আদৌ কোনো দেশ? ইটস এ ব্রোকেন স্টেট। কজন মুখ্যমন্ত্রীকে মারা হচ্ছে গুলি করে, ফাঁসিতে ঝুলিয়ে, তুমি গুনতে থাকো, গুনতে থাকো আর গুনতে থাকো। কেউ জানে না ইমরান খান কি আজও বেঁচে আছে আমি জানি না, এবার শুনছিলাম মেরে ফেলেছে। এদিকে বাংলাদেশের দিকে তাকাও, বাংলাদেশটা এমন দেশে রূপান্তরিত হলো যে বাংলাদেশে আজকে কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার আমরা বহন করি, রবীন্দ্রনাথের উত্তরাধিকার আমরা বহন করি, জসিমউদ্দিনের উত্তরাধিকার আমরা বহন করি। আজও মানুষ যখন প্রেমে পড়ে তখন সে বলে যে আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের গণরতা সেন, পাখির লেড়ের মতো চোখ তুলে নাটোরের গণরতা সেন। কোথায় নাটোর? নাটোর কি আমাদের পশ্চিমবঙ্গে? কেন গেল নাটোর ওখানে? জিন্না জানো কি বলেছিলেন? শ্যামাপ্রসাদের উপর রাগ কেন? বলবো না বলবো, শুনতে ইচ্ছে করছে? শিওর? এবার জোরে বলো তো, শুনবো। একদম ইচ্ছে করছে না, আমি বুঝতে পেরেছি। তোমার সেই সময় যখন 1946 সালে জিন্না একটা ডাক দিলেন, গ্রেট ক্যালকাটা গিয়ে, সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে, সুরাবর্তী বললেন, যেটা পশ্চিমবঙ্গের লোকে অনেক সময় আমরা দেখেছি, অনেক রাজত্বে আমরা দেখেছি। আমরা আশা করবো এই রাজত্বে সেটা দেখতে হবে না, যদি ঘটে সেরকম, তাহলে একজন সাধারণ নাগরিক হিসাবে সেই অব্যবস্থার বিরুদ্ধে কোথাও না কোথাও তুমি আমার দেখতে পাবে, রক্তাক্ত হলেও দেখতে পাবে, মৃতদেহ হিসেবেও দেখতে পাবে, কিন্তু সহ্য করবো না। যেখানে সরকারকে বসিয়ে রেখে একদল মানুষের উপরে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে আর অত্যাচার করা হয়, সেখানে যে বুদ্ধিজীবী চুপ করে থাকে তাকে তো মানুষ বলা যায় না, তাকে সুনিশ্চিত করতে হয় ডিএপিটির মধ্যে। তো সেই যে 1946 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে, ডাইরেক্ট অ্যাকশন ডে কি ঠিক কি বলা হয়েছিল তুমি গুগল করে পেয়ে যাবে। কি করা উচিত? মুসলিমদের মধ্যে সবাই কি শান্তি চান, অশান্তি চান? সবাই কি মারতে চান, খুনোখুনি চান? হতে পারে না। আমার নিজের জীবন দিয়ে দেখেছি, আমার ক্রাইসিসে, যে কোনো ব্যক্তিগত ক্রাইসিসে দেখেছি, বন্ধুত্বের কোনো ধর্ম হয়নি, হয়নি, আজ অব্দি হয়নি। আমি চলে যাব, ভুলে যাবো। কিন্তু একটা সুবিধা আছে, আমি তোমাদের একটু সহজ কথা বলছি, তোমাদের মধ্যে যারা হিন্দু আছো, তোমার বাড়িতে যদি সরস্বতী পুজো হয়, তোমার কোনো পুরুষ এসে আমাকে বলতে পারবে না যে দাদা এবার মোদীজিকে ভোটটা দেবেন, কিন্তু নইলে কিন্তু এবার আমি আপনার পুজো করতে হবে। তুমি বলে দো তুমি আসবে কি না আসবে, আমি পূর্ণ করে দেবো। কেউ বলেছে কি পুরুষ এসে? কিন্তু মুসলিম ধর্মের মধ্যে এটা একটা সমস্যা আছে। ধর্মান্ধ মুসলিমদের মধ্যে যদি ডেকে বলা হয় তাহলে অনেকাংশে মানুষ বাধ্য হয়ে পড়ে, বাধ্য হয়ে পড়ে। যে অংশে ধর্মান্ধতাকে বাধ্যতামূলক ভাবে করে তাদেরকে উগ্রভাবে জাগরিত করা হলো, তৈরি করা হলো।
হিটলারের বাহিনী যে দিনের পর দিন ধরে হাঁটতে পারতো তার জানো কি? তাদেরকে মাদক খাওয়া হতো, পরে আবিষ্কার হয়েছে। সার্জারম্যান সেই কেমিক্যালসের নাম আমি জানি না। দিনের পর দিন মাদক খাওয়া হতো, নইলে পরে ওরা যেভাবে দ্রুত করতে এগিয়েছে, ফ্রান্সের কুখ্যাত মাগিনো লাইন ওরা যেভাবে দখল করেছিল হিটলারের আর্মি, পৃথিবী যুদ্ধ ইতিহাসে সেই কাহিনী নেই। কিভাবে হেঁটেছিল যুদ্ধের ইতিহাসের সকল বিশেষজ্ঞ অজ্ঞান, মানে বুঝতে পারেনি যে এই কদিনের মধ্যে কি করে এতজন সৈনিক কোনো বিশ্রাম ছাড়া কি করে এত দূর হেঁটে পৌঁছতে পারলেন। তার কারণ তাদেরকে মাদক খাইয়ে দেওয়া হয়েছিল। আর মাদক খেলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ আর পশুর মধ্যে খুব একটা ফারাক থাকে না। যে গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা আমি বলছি, সেদিন কলকাতার রাস্তায় রাস্তায় যে ছবিগুলো দেখতে পাওয়া গেছিল, একটা ছবি এআই দিয়ে বানানো হয়, এগুলোই ছিল কলকাতার প্রকৃত চিত্র সেদিন গ্রেট ক্যালকাটা কিলিং হয়ে যাওয়ার পর। এর একদিকে বক্তব্য একরকম হবে, আরেকদিকে বক্তব্য আরেকরকম হবে। কিন্তু যখন তুমি নিজের ঘর বাঁচানোর চেষ্টা করবে, তখন তোমাকে লড়তে হবে। এবার তুমি তুমি তো জানো না তোমার ঘর কোন দিকে, তোমার ঘরে বসত করে কজন, কোন জানো না। একজনের ছবি আঁকে, আরেকজন কি করে, আর সেই ছবিটা নষ্ট করে কোন জনা তুমি জানো না। তো তুমি খেলা শুরু হয়ে গেলে তুমি তো জানো না তুমি কোন পক্ষে, জানা শুরু হয়ে গেলে তুমি জানো না তুমি কোন পক্ষে, তোমাকে তখন সেই পক্ষ নিতে হবে, তুমি বাধ্য। তখন সেই উন্মাদনার পাঠ হতে তুমি বাধ্য। যারা এটা তৈরি করে তারা সেই উন্মাদনা তৈরি করার পরে তারা নিশ্চিন্তে ঠান্ডা করে বসে থাকে এবং নীরবে উপভোগ করে এই ধ্বংসলীলা, এই হত্যালীলা, এই ধর্ষণ, এই অঙ্গচ্ছেদ তারা উপভোগ করে। তাদের ঘরে কারো কিছু হয় না, এটা তোমরা মনে রাখবে। তোমাদের উপরে আমাদের পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে থাকবে। আমরা অতীত, আমি অতীতের এক টুকরো ছায়া, কিছুদিন পরে ভূত হয়ে যাব, আর তোমরা ভবিষ্যৎ। শ্যামাপ্রসাদ কি করলেন? এই যে মুসলিম লীগের যে দাবি, মুসলিম লীগের দাবির একটা লজিক ছিল। লজিকটা কি না, 25 সেটা হচ্ছে যে মুসলিমরা ভারতবর্ষের বুকে সাবলীল ভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে না, সর্বৈব মিথ্যে কথা। তেমন কোনো বড় অশান্তি কিন্তু গ্রাম্য বা ভারতবর্ষে কখনোই ভাবে হয়নি। এটা তৈরি করা হচ্ছে, ক্রিয়েটেড, ম্যানমেড। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বন্যা টন্যাকে ম্যানমেড বলতো, মানুষের তৈরি করা ছিল। তো সেই সময় যখন আইনসভাতে 3টে ভোট হলো, 3টে ভোটে যখন মুসলিম পপুলেশন বেশি যেখানে সেই এরিয়ায় যখন আইন না হয়েছিল, মাউন্ট ব্যাটেন প্ল্যান বলা হয় সেটাকে, কুখ্যাত মাউন্ট ব্যাটেন প্ল্যান। এবং লেডি মাউন্ট ব্যাটেনের একটা ভূমিকা আছে আমাদের ভারত ভাগের পিছনে। তখন মুসলিম ডমিনেটেড এরিয়া বললো যে আমরা পাকিস্তানে থাকতে চাই, আর আরেকজন বললো আমরা হিন্দুস্তানে থাকতে চাই, ভারতবর্ষে থাকতে চাই। আর আরেকজন বললো যে আমরা অখণ্ড বাংলা চাই। এবার সেই পরিস্থিতিতে ভালো, আজকের পরিস্থিতিতে যদি অখণ্ড বাংলা হয় তো ভালো, ভালো কথা, একসঙ্গে মিলেমিশে থাকা ভালো। কিন্তু যখন উগ্রতা মাথা চাড়া দিয়েছে, যখন ভাই ভাইকে হত্যা করছে, ভাই বোনকে ধর্ষণ করছে, তখন সে বড় সুখের সময় না, সে বড় দুঃখের সময় না। দেয়ালে দেয়াল, গার্নিশে গার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আছে। সেরকম একটা সময়ে শ্যামাপ্রসাদ উঠে দাঁড়ালো। আজকে যে আমরা আজকের দিনটা পালন করছি তার কারণ হচ্ছে এটাই, উনি না থাকলে হোমল্যান্ড আমরা পেতাম না। উনি কি বললেন? উনি পরিষ্কার করলেন, উনি একাই ছিলেন। হিন্দু মহাসভায় আজ থেকে এই একটা অদ্ভুত সমাপতন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। আমি তোমাদের সবার মুখ মনে রাখার চেষ্টা করব। স্মরণীয় এই কারণে যে তারকেশ্বরে এই প্রস্তাব না হয়েছিল, সেই তারকেশ্বরের একটি বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আমি এসে তাকে স্মরণ করার সুযোগ পাচ্ছি। বিধাতার কাছে কৃতজ্ঞতার আমার শেষ নেই। শ্যামাপ্রসাদ তখন একটা যুক্তি দিলেন, যে যুক্তি মানতে বাধ্য হলেন সবাই। বললেন যে অখণ্ড বাংলা চলবে না। কেন? অখণ্ড বাংলার পেছনে জিন্নার একটা প্ল্যান ছিল। জিন্না চাইছিলেন, এবং সেটা হোসেন সোহরাওয়ার্দীর মাধ্যমে
উনি এই প্ল্যানটা ইমপ্ল্যান্ট করেছিলেন, যেটা কলকাতায় চেয়েছিলেন। কলকাতায় এলে পরে ইস্টার্ন ম্যানচেস্টার, হাওড়া আসবে, হুগলি আসবে, জুটমিলস আসবে, সম্পদ আসবে, স্কিলস আসবে, শ্রমিক আসবে, উন্নয়ন আসবে। তাহলে প্রথমে হবে হচ্ছে অখণ্ড বাংলা, তারপর অখণ্ড বাংলা পূর্ব পাকিস্তানে জয়েন করবে। খেলাটা ছিল এইখানে। এই খেলাটা কে ধরতে পেরেছিলেন? তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আইনসভায় দাঁড়িয়ে বললেন 20শে জুন যে ভারতবর্ষের বুকে সেই সময় মুসলিম জনসংখ্যা ছিল 25%। তিনি খুব সিম্পল খেললেন, স্টেট ব্যাটে খেললেন, একদম স্টেট ব্যাটে। 25% মুসলিম যদি ভারতবর্ষে সুখে, স্বাচ্ছন্দ্যে, স্বস্তিতে, শান্তিতে বসবাস না করতে পারে, তাদের অস্বাচ্ছন্দ্য হয়, তাদের অসুবিধা হয়, তাদের কষ্ট হয়, তাদের সমস্যা হয়, তাহলে অখণ্ড বাংলায় সেখানে হিন্দু জনসংখ্যা ছিল 44%, 40% কাছাকাছি। তাহলে অখণ্ড বাংলাতে 25% যদি নির্বিঘ্নে অখণ্ড ভারতবর্ষে বসবাস না করতে পারেন, তাহলে 40% হিন্দু কি করে অখণ্ড বাংলায় বসবাস করবে? মুসলিম মেজরিটি অখণ্ড বাংলায়। এই যুক্তি আজ অব্দি কেউ কাটতে পারেনি। পাকিস্তান শুরু হয়েছিল প্রযুক্তির মাধ্যমে, লোকে লোকে তো কাটতে হয়। শ্যামাপ্রসাদ যুক্তিটা দিলেন, এবং এই যুক্তি দেওয়ার ফলে কংগ্রেসের সদস্য সংখ্যা 50 ছিল, যদি 58টি ভোট উঠেছিল, তাতে শ্যামাপ্রসাদের ভোট 1টি, ঠিক কথা। কিন্তু তিনি আড়াইটা বাজে, অনেকক্ষণ বলে দিয়েছিলেন, না না অনেকক্ষণের জন্য নয়, মানে ওদের তোরা এত শুনছিস কেন রে? তো বুঝতে তখন উনি কি করলেন? তখন উনি এইটা বলার পরে 58-21 ভোটে, এবং তোমরা শুনলে অবাক হবে যে যারা শ্যামাপ্রসাদকে পরবর্তীকালে হত্যা করবেন, আমি হত্যাই করব, স্যার বলেছিলেন যে রহস্যাবৃত, আমি বলবো পরিকল্পিত হত্যা, কোন না কোনো দিনের বিচার হবে। যারা বলেন যে নেতাজি সুভাষ বসু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, আমি বিশ্বাস করি না। তোমরা কোনদিন প্রমাণ করবে? তো শ্যামাপ্রসাদকে সেদিন যারা তারাও ভোট দিয়েছে, যে কমিউনিস্ট পার্টিরা আজকে শ্যামাপ্রসাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন, বলেন যে উনি ফাসিস্ট ছিলেন, হিন্দু মহাসভা ফাসিস্ট, উগ্র জাতীয়তাবাদী, তারা কিন্তু সেদিন বুঝেছিলেন যে থাকতে হবে এই মানুষটির সঙ্গে। ফলে তৎকালীন কমিউনিস্ট পার্টির যে ভোটগুলো ছিল, তাদের মধ্যে একটি নাম তোমরা সবাই জানো, বাকি দুজনের নাম হয়তো মনে নাও থাকতে পারে। একজনের নাম হচ্ছে জ্যোতি বসু, ভোট দিয়েছিলেন। আরেকজনের নাম প্রমথনাথ ঠাকুর, তিনি কমিউনিস্ট পার্টির নন, কংগ্রেসের ছিলেন। আজকে যে মতুয়া বাড়ি দেখতে পাও, শান্তনু ঠাকুর মন্ত্রীকে দেখতে পাও, তার পিতা হব, তিনি দিয়েছিলেন ভোট। রতনলাল ব্রাহ্মণ ভোট দিয়েছিলেন। এই 58 জনের তালিকা আমার বাড়িতে রাখা আছে, কারণ ওরা না থাকলে পরে আমার এখানে আমার বন্ধুদের সঙ্গে অনেক তর্ক হয়, অনেক বিতর্ক হয়। আমার দেশে লিখে গেছেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, চায়ের কাপে তুফান, বাঙালি মানে চর্চা তর্ক। কে ভালো? মার্ক্সবাদ ভালো না গান্ধীবাদ ভালো? মোদী ভালো না জওয়াহরলাল নেহরু ভালো? মমতা ভালো না শুভেন্দু ভালো? তুমি তর্ক করতেই পারো, এখন ভালো করতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি বাংলাদেশে থাকতে, তাহলে কি হতো? সেখানে যারাই সুস্থ সংস্কৃতির কথা বলেছে, বিরোধিতা করেনি, রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, আকাশ ভরা সূর্য তারা গেয়েছে, বিশ্বভরা প্রাণ গেয়েছে, আনন্দ ধারা বহিছে ভুবনে গিয়েছে, সেই ছায়ানট রবীন্দ্রসঙ্গীত চর্চার অন্যতম জায়গা, তাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে লালন ফকিরের মত নিয়ে আমার এখানে জলপাইগুড়ির জায়গাটার কথা আমাকে বলতে হলো, সেখানে আমরা পুজোর আগে কালু সাহেবের মাজার বলে একটা মাজার আছে, ওখানে মোমবাতি জ্বালিয়েছে। এটা ওখানে রিচুয়াল, জলপাইগুড়িতে যারা আছে বিয়ে টিয়ে যারা করে, নতুন বিয়ে করে, মানে বলে হোক বা পালিয়ে হোক,
ওখানে গিয়ে বাতি জ্বালিয়ে আসে, মোমবাতি দিয়ে আসে, ধূপকাঠি জ্বালিয়ে আসে। এটা আমাদের সংস্কৃতি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে যাদের ভাতনা ডুবেছি সাতখানে, সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামনি চিনি বইতে প্রমাণ, বামন চিনি কি প্রকার, বামন চিনি বইতে প্রমাণ, ভুল করেছি, বামনি চিনি কি প্রকারে। খুব সহজ সরল কথা। সেই লালন সাহেব যতগুলো পিঠ ছিল ওখানে, যত সুবিশাদুতে তাদেরকে হয় হত্যা করা হয়েছে, পিঠগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আমি সেই বাংলায় থাকতাম, তোমরা সেই বাংলার নাগরিক হতে, যে বাংলাতে একজন মহিলা প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে নির্দেশ থাকতে পারে, তার বাড়িতে ঢুকে তছনছ করে দিয়ে, বলতে লজ্জা লাগছে কিন্তু বলতে হবে, সত্য যে কঠিন। তার অন্তর্বাসে নিয়ে উন্মাদ জনতা, তৈরি জনতা আন্দোলন করছে, ছবিতে দেখাচ্ছে, রিল বানাচ্ছে। তোমাকে সেই বাংলায় থাকতে হতো। এই বাংলায় আছো বলে শ্যামাপ্রসাদকে ধন্যবাদ তোমাকে দিতে হবে, দিতে তুমি বাধ্য। নইলে এই বাংলাদেশটা তৈরি জনতা হচ্ছে। এবার শেষ করছি, কারণ ভিসির আদেশ তো অমান্য করা যাবে না। ছেলেমেয়েগুলো কিন্তু শুনছিল না, আপনি কন্টিনিউ করতে পারেন না, আপনার তো না, ঠিক আছে। আপনাকে যদি না আমরা যে শ্যামাপ্রসাদ যে চলে গেলেন, শ্যামাপ্রসাদ যেটা যাওয়ার সময় কি হলো, তিনি নেহেরু লোয়া লিয়াকাত চুক্তি একটা হয়েছিল, সেই চুক্তি মুক্তির ফলে নেহেরু লিয়াকাত চুক্তি, নেহেরু নুন চুক্তি, তোমরা কি ছিটমহল জানো? ছিটমহল জানো কি? বর্ডার এরিয়া। হ্যাঁ, বর্ডার এরিয়া কি তোমরা কুমিরডাঙ্গা খেলেছো ছোটবেলা কেউ? খেলেছো না? ছিটমহলের লোক না রোজ কুমিরডাঙ্গা খেতে, শুনতে খুব মজা লাগলো, আনন্দের ব্যাপার না। মানে মনে করো, ধরো এটা হচ্ছে কি ভারতবর্ষ, আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ছিটমহল, কিংবা এটা হচ্ছে কি বাংলাদেশ, আর এটা হচ্ছে ভারতবর্ষের ছিটমহল। শুরু কোনো জায়গা আছে, ওই আর্মি বা বিএসএফ বা বিজিবি ওরা পারমিশন দেবে, তবে তুমি তোমার মন্দিরে বা মসজিদে, মুসলিম হলেও মসজিদটা হাতে দেখা গেছে মতো করেছে, তো প্রার্থনা করতে আসবে, কোথায় আসবে? পারমিশন দিতে হবে, কার পাঠাতে হবে? কি দুঃসহ জীবন যাপন কে করে গেছেন? নেহেরু লিয়াকত। এই যে হাজার হাজার মানুষ ছিটমহলবাসী হয়েছেন, তারা তো মানুষ নন, তারা তো পুতুল, তারা তাদের খেলার পুতুল। খেলছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, যে বিরাট শিশু আনমনে আমাদের নিয়ে খেলেছে, তাদেরকে ক্ষমা করার কোনো কারণ নেই। আজকে কিন্তু সেই ফয়সালা হয়েছে, আজকে ছিটমহল সমস্যার ক্ষমার ফয়সালা হয়েছে। এই চুক্তির বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মন্ত্রিসভা ত্যাগ করলেন এবং উনি ঘোষণা করলেন যে এক জম্মু কাশ্মীরে যেতে পারমিট লাগতো। জম্মু কাশ্মীরের ফ্ল্যাগ আলাদা ছিল, ভারতবর্ষের তেরঙ্গা নিশান যেটা দেখলে তুমি আমি সবাই গর্বে গর্বিত হই, সেই তেরঙ্গা নিশান ওখানে উঠতো না, সেখানে আরেকটা নিশান উঠতো জম্মু কাশ্মীরে। তো উনি বলেছিলেন এক দেশ এক নিশান এক বিধান, যেটা আমাদের বন্দ্যোপাধ্যায় সাহেব বলুন, এবং সেটা প্রমাণ করার জন্য উনি গেছিলেন যে আমি পারমিট ছাড়া ঢুকবো। শেখ আব্দুল্লাহ তখন ছিলেন, ওনাকে ধরে নিয়ে সেই দলে সঙ্গী ছিলেন একজন তরুণ সাংবাদিক, যিনি পরবর্তীতে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হলেন দুবার, যিনি প্রয়োজনে তার দলের মুখ্যমন্ত্রীকে স্মরণ করে দেবে যে সংখ্যালঘুদের রক্ষা করা তোমার ধর্ম, তোমাকে রাজধর্ম পালন করতে হবে। সে অটল বিহারী বাজপেয়ী তরুণ পত্রকার হিসেবে এই যাত্রার সঙ্গী ছিলেন। ওনাকে অ্যারেস্ট করার পরে মে মাসের খুব সম্ভবত 11-12 তারিখটাই হবে আর কি, অ্যারেস্ট করার পরে প্রথমে জম্মু কাশ্মীরের ওখানে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল জেলে। সেন্ট্রাল জেলে রাখতে তার কিছু নিয়ম কারণ আছে, সেখান থেকে নিশান তাকে নিয়ে যাওয়া হয়। একটা 10x11 ঘরে, শীতের ঘরের মধ্যে তাকে আটকে রাখা হতো। আজকে প্রচার হয় না যে এই দলের পরে মাছ খেতে দেবে না, ওই দলের পরে আমিষ খেতে দেবে না। একজন ভেতো বাঙালিকে, মাছখোর বাঙালিকে, মানে আমার মতো, মাছ না বলে আমি কোনোদিন নিরামিষ খাই না। আমার স্ত্রী মাঝে মাঝে ব্রত টোটো করে, শনিবার মঙ্গলবার, আমি বলি খুব ভালো, ব্রত করা খুব ভালো, কিন্তু আমার মাছটা ভেজে নিয়ে তারপর কিংবা ব্রতে করে ভেজে দিই। মাছ ছাড়া জীবন আমি কল্পনা করতে পারি না। বাঙালির অধিকাংশই না, তাকে মাছ খেতে দেওয়া হয়নি। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন, তার হাঁটুতে ভেরিকোজ ভেন ছিল, তাকে সেগুলো কোনো চিকিৎসার বন্দোবস্ত করা হয়নি। সামান্য একটু হাঁটাহাঁটি করতেছি, হাঁটার জায়গাটা তাকে দেওয়া হয়নি।
ওষুধপত্র দেওয়ার ক্ষেত্রে তাকে স্ট্রেপ্টোমাইসিন দেওয়া হয়েছিল, উনি বলছিলেন যে আমার স্ট্রেপ্টোমাইসিন অ্যালার্জি আছে, ওকে বাংলা ডাক্তাররা বলেছে, তবুও তাকে সেটাই প্রয়োগ করা হয়েছে। তাহলে তোমার যদি তোমরা কেউ এবার উঠছি আমি মানে উঠে শেষ করবো, উঠলে পরে স্যার বুঝবেন যে আমি শেষ করছি, যে স্যারকে আশ্বস্ত করতে হবে, অনেকে এত খাওয়া দাওয়া করেনি। স্ট্রেপ্টোমাইসিনের সময় তোমরা জানো যে ড্রাগে যার অ্যালার্জি থাকে তাকে যদি সেই ড্রাগ দেওয়া হয় এটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। তো ডাক্তাররা সেটা জানতেন না। একজন মাসের জবানবন্দিতে জানা যায় পরবর্তীতে যে একটা ইঞ্জেকশন ওনাকে দেওয়ার পরে উনি বলতে থাকেন জ্বলে গেলাম, পুড়ে গেলাম। তার মৃত্যুর, এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, উনি যখন নিশানবাগে বন্দী ছিলেন, কেন আমি বলছি এটা হত্যা, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কৈলাসনাথ কান্তি সহ 24শে মে কাশ্মীর ভ্রমণে যান। তারা একবার সৌজন্য মনে করে কান্তি থেকে আসবেন। তাহলে কি করতে গিয়েছিলেন হঠাৎ করে সেখানে? কি পরামর্শ দিতে গিয়েছিলেন? কোনোদিন তোমাদের মতো গবেষকেরা বের করতে হবে কিছুটা একটা পরামর্শ দিয়েছিলেন। সেই বলিদান দিবস আজকে, যে বলিদানের পরে সবার সব থেকে বড় কথা বলে যে পুত্র শোক, সন্তান শোক পৃথিবীতে সব থেকে বড় শোক, সব থেকে ভারী, বহন করা যায়। সেই শোকে আপনি তো মাতা চিঠি লিখেছিলেন জওয়াহরলাল নেহরুকে যে আপনি একবার একটা তদন্ত করুন। কি চেয়েছিলেন? তার সন্তানের মৃত্যুর তদন্ত। কোন সন্তান? যিনি পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। কোন সন্তান? যিনি জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভাতে আইনমন্ত্রী ছিলেন। তার বিচার চেয়ে ক্লান্ত, অবসন্ন, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যাওয়ার মা বিচার চাইলেন। জওয়াহরলাল কি বললেন? জওয়াহরলাল বললেন, না, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি কোনো অনিয়ম হয়নি, একটা ইনকোয়ারি কমিটিও বসাতে পারে। আজকে একটা কোনো সামান্য জায়গায় যদি কেউ মারা যায়, কথায় কথায় ইনকোয়ারি কমিটি হয়, শ্যামাপ্রসাদের জন্য সেই ইনকোয়ারি কমিটিও হয়নি। পরিশেষে একটা কথা বলি, এই ইতিহাস কিভাবে পাল্টানো হয়। শ্যামাপ্রসাদ মারা যান কত তারিখে? তার তিরোধান দিবস, বলিদান দিবস 23শে জুন, আজকের দিনে। আগের থেকে 1 জুলাই কত দূরে? তোমরা তোমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর আনন্দবাজার যে পত্রিকা রিপোর্ট করেছিল সেটা শুনেছিলে ভালো মতো? কি বলা ছিল? কাতারে কাতারে লোক আসছে, যারা চেনেন তারা কাঁদছেন, অচেনা বয়স্ক মানুষেরা এসে কাঁদছে, ভদ্রলোকেরা এসে উচ্চস্বরে কাঁদছে। ক্ষোভে ফেটে পড়েছিল বাঙালি হিন্দু সমাজ। হোমল্যান্ড তো উনি দিয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছিল। এবং বিধানচন্দ্র রায় জানতেন, তৎকালীন কংগ্রেস সরকার জানতেন যে বড়সড় একটা বিক্ষোভ দানা বাঁধতে যাচ্ছে। ক্ষোভ তো চট করে দানা বাঁধে না, সময় লাগে। ক্ষোভ যদি দানা বাঁধে তাহলে কি হতে পারত? ইতিহাসের গতিবিধি আবার কাউন্টার ফ্যাকচুয়াল অন্য কিছু ঘটতে পারত। তাই মাত্র 1 পয়সার ভাড়া বৃদ্ধি হওয়ার জন্য ট্রামগুলো থেকে জ্বালিয়ে দেওয়া হলো। কারা জ্বালালো? সেই বামপন্থীরা যারা পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য তাদের সঙ্গে ভোট দিয়েছিল। তারা এই পশ্চিমবঙ্গকে আবার তৌহিদি জনতার হাতে তুলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে যাতে হিন্দু জাগরণ না ঘটে, বাংলায় জাগরণ না ঘটে, তারই এক চক্রান্ত স্বরূপ ওই দিন 1 পয়সা ভাড়া বৃদ্ধির জন্য গোটা বাংলা উত্তাল করে দেওয়া হয়। কেন? দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? তোমার যখন ব্যথা লাগে, খুব ব্যথা হয়, কষ্ট হয়, মনের ব্যথার কথা বলছি না, শরীরের ব্যথা, তখন তোমরা কি করো? মলম লাগাও না? মলমের আসল নাম জানো? মলমকে কি বলা হয়? ধরো তোমার হাতের চোট লেগেছে, এবার মলম টলম ধরে দেওয়া হলো, কিছু করবো আরাম হয় না? কেন আরাম হয় বলো তো? বিকজ ইট ইজ লোকাল ইরিটেন্ট। তো তোমার ব্রেনে একসঙ্গে সব সিগন্যাল যায় না, ব্রেনকে বাঁচতে হয়, চুজ করতে হয়। তুমি যখন সিদ্ধান্ত নাও এই বক্তৃতা শুনবো কি শুনবো না, এই মোটা লোকটা আরেকবার আসলে পরে পালিয়ে যেতে হবে, এরপরে 1 ঘন্টা বক্তৃতা করবে, সিদ্ধান্ত নিতে হবে না একটা। তো ব্রেনও সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত সরকার নেয়, রাজনীতি নেয়, সিস্টেম নেয়। কি করা হলো না, বড় ক্ষত হয়েছিল
পশ্চিমবাংলাবাসীর মনে, বড় ক্ষত হয়েছিল হিন্দুদের মনে। সেই ক্ষতর যারা ভোলাতে লোকাল ইরিটেশন তৈরি করা হলো, ট্রাম বাস চালিয়ে দেওয়া হলো, ব্রেনে সিগন্যাল গেল যে এই জায়গাটা জ্বলছে, কপালটা জ্বলছে। ভেতরের মাথা ব্যথা গেল না, কিন্তু কপালের ব্যথা তোমাকে বলো না, কপালের দিকেই নজর দেওয়া যায়। তাহলে কপালটা খুব খারাপ ছিল, তাই শ্যামাপ্রসাদকে এইভাবে চলে যেতে হয়েছিল। আশা করছি আগামী দিনে ইতিহাস অন্য কিছু কথা বলবে। আমরা যখন থাকবো না, আমি আবার এই বিশ্বাস নিয়ে যাচ্ছি, এই যে হোমল্যান্ডের স্বপ্ন নিয়ে মোজেস মিশর ছেড়েছিলেন আজ থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দে। মোজেস শোনা যায়, তাদের ইহুদি উপকথায় বলা হয় যে রেড সি মোজেসের নির্দেশে দুভাগ হয়ে গেছে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। তারপরে সেই লড়াই চলেছে ইহুদিদের হোমল্যান্ডের জন্য। তার 2000 বছর পরে ইসরায়েল তৈরি হয়েছে। তো বলা যায় না, আবার ইতিহাসে এই ঘটনাও আছে, 2 জার্মানি ভেঙে গিয়েছিল, আবার 2 জার্মানি এক হয়ে গেছে। ইতিহাস মানে অনন্ত সম্ভাবনা, ইতিহাস মানে নিযুত সম্ভাবনা। কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। আমার একটু আশা থেকে গেল, যদি ভূত থেকে ভবিষ্যৎ দর্শন করতে পারি, তো তোমাদের হাত ধরে হতে পারে যে বাংলাদেশের যে উন্মত্ত জনতা, তাদেরকে সরিয়ে শুভবুদ্ধি ফিরে আসবে, সেই রবীন্দ্রসঙ্গীত গাওয়া যেন মানুষের আবার ফিরে আসবে, রেজনা চৌধুরী বন্যার গান বাজবে, নজরুলের গান হবে, রবীন্দ্রনাথের গান হবে, সেই গান আমরা প্রাণ ভরে শুনবো। 2 বাংলার মানুষ হয়তো এক হতেও পারে। সেই আশাটুকু নিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য তো বলা যাবে না, যথেষ্ট বড় বলে ফেলেছি, এই বলা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বাকরুদ্ধ হয়ে শুনছিলাম। আমরা বলে ইনভিটেশন করে একটা কেমিস্ট্রি টার্ম, উই আর অল ইনভাইট। একটা আপনার কথার সঙ্গে সংযোজন দিয়ে মনে মনে কল্পনা করুন, উনি তো পূর্ববঙ্গের কথা বললেন, পাঞ্জাব তো ভালো হয়েছিল, শেষ শরণার্থী ট্রেনটি আসছে, রাবি নদী পার করছে, তার মার করে 2 সন্তান, মার এক সন্তান শীতল হয়ে গেছে, তার দেহে কোনো প্রাণ নেই। সবাই বলছেন নূতন দেশে যাচ্ছি, মৃত্যুকে নিয়ে যাব না, নূতন জীবনের সন্ধানে যাব। এক সহযাত্রী শিশুটিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, শিশুটি তখন মা বলে চিৎকার করছে। এরকম একটা দৃশ্যের কথা আমার কথা না, গুজরাটে একটি বিখ্যাত উপন্যাস রাবি বাঘ ডাউনলোড করা যায়, করে এরকম কত প্রাণ চলে গেছে। এটা তো আমরা চাইনি, এটাকে এড়ানো যেতে পার যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। আমরা কিছু বলবো না, এবারে আমি আমাদের বিত্তরাধিকারীকে বলবো কল আর ভোট থ্যাঙ্কস দিয়ে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শেষ। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি ছাত্রছাত্রী, শিক্ষকরা এবং আমি উপাচার্য, আমরা শিক্ষাকর্মী সকলের তরফ থেকে প্রফেসর বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রাণবন্ত, সুললিত এবং এই ইতিহাস নির্ভর যে বক্তব্য, যেগুলো সাধারণত আমরা অনেক ক্ষেত্রে শুনি, যখন একটা কিন্তু বলার মধ্যে এত সুন্দর একটা চলন ছিল, যেটা আমাদেরকে বা এখানে যারা শ্রোতা ছিলেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের ভরিয়ে দিয়েছে যে গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের প্রত্যাশা। আশা করবো যে আপনি যে আশা নিয়ে শেষ করেছেন, ভবিষ্যতে ইতিহাস হয়তো মানবতাবাদের দ্বারাই পরিচালিত হবে। অকুণ্ঠ ধন্যবাদ আপনার সাথে প্রফেসর রায়, ওনাকেও আসার জন্য ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। আমরা এখানেই অনুষ্ঠানের সমাপ্তি করছি এবং লাস্টে সকলে মিলে জনগণমনের মাধ্যমে অনুষ্ঠান দেখে নিন, বাচ্চা
আবার মিউট হয়ে রয়েছে। বাইরে যাবে না, বাইরে যাবে না। বল বাবা। বাইরে যাবে, ছেড়ে দিন, ছেড়ে দিন, এমনি জেনে বলি, সবাই পারে, সবাই জানে। ঠিক আছে, সেটাই অনেক ভালো পারে। স্যার আপনাকে একটু না আর একদম আপনি শুরু করুন আপনাকে দিয়ে। এটা গাড়িতে আমার খুব ভালো লাগে। খুব বেশি লোক গলা হেরে গেল মনে করছি। সবাই সমান হয়ে ভব্য হয়ে দাঁড়ান, সোজা। जल गल मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगो तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। এরপরে ক্লাস যেমন রেগুলার হওয়ার হবে। তারপরে সবাই